আসসালামু আলাইকুম সবাইকে। আহ, প্রথমেই বলে নিই আমার পরিচয়। আমি জাভেদ মিয়ানদার। অ্যাকচুয়ালি লিটল বিট নার্ভাস, কারণ এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক আছেন। আমি তার খুবই প্রিয় ছাত্র ছিলাম, ডক্টর রমন কুমার বিশ্বাস স্যার। তার সাথে আজকে সে আমাদের সাথে আছে, আমি আসলে খুবই প্রাউড ফিল করতে পারতেছি এ কারণে। এবং আপনারা সবাই আছেন, আমি আশা করতেছি কোর্সটা খুব ইন্টারেস্টিং হবে। সো আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ জাভেদ, আমি স্যার আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শোনা যায়? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ জাভেদ, এটা খুব ভালো একটা অপরচুনিটি যে আমার জন্য, যে আমি এখন তোমার কাছ থেকে শিখতে পারবো। এবং সেই মেন্টালিটি নিয়ে কিন্তু আমি আজকে জয়েন করেছি, এবং এটা আমার জন্য একটা ভালো একটা সুযোগ মনে করি। কারণ এর আগে আমাদের এসডিএম ক্লাবের যেমন রাশেদ আমাদেরকে শিখিয়েছে এবং জিএস এর সুন্দরভাবে শিখেছে। আমি মনে করি আমাদের এই কোর্সটাও সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো। এবং অলরেডি তুমি অনেক অ্যাডভান্স লেভেলে গিয়েছো এবং ভালো কিছু করছো, এবং দেখে শুনে ভালো লাগলো। যাই হোক, আমি এটা ভালো। এবং আমাদের সাথে মাহমুদ স্যারও আছে, তোমার এই একই ফ্যাকাল্টির। জি যাই স্যার। হোক, তোমার সফলতা কামনা করছি এবং আমরা ভালোভাবে শিখতে পারবো, সে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। জি স্যার, আমিও ওই একই আশা ব্যক্ত করছি এবং ওইভাবে চেষ্টা করব। সো সবাইকে ধন্যবাদ আজকে বা জয়েন করার জন্য। আজকে আমাদের খুবই ইন্ট্রোডাক্টরি একটা আহ, আলোচনা হবে যে আমরা যে কোর্সটা করছি এটা আসলে বা আমাদের জার্নিটা কেমন হবে, আমরা কোন কোন জিনিস শিখতে পারবো এবং তার জন্য আমাদের কি করতে হবে, প্রসিডিউর কি হবে, পাইপলাইন বলে। আমি যদি ডেটা সায়েন্সের ভাষায় বলি সেটা হচ্ছে পাইপলাইন বলে। তো এখানে ইন্ট্রোডাক্টরি সেকশনে আমি থাকবো এবং আমার সাথে আহ, লিজা থাকবে। ও হচ্ছে পাইথন প্রোগ্রামিং এ অনেক বেশি অ্যাডভান্স। আর আমি যদি আমার পরিচয়টা দিই, আগের দিন দিয়েছিলাম, আবার আজকে যদি একটু বলি, আমি জাভেদ মিয়ান্দাদ। আমি বর্তমানে কাজ করছি ডেটা অ্যানালিস্ট হিসেবে ফোরকাস্ট বেসড ওয়ার্নিং অ্যানালিসিস অ্যান্ড রেসপন্স নেটওয়ার্কে। সো আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। তারপরে আমি মাস্টার্স করি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং এ, এবং ঢাকা ইউনিভার্সিটিতে মিটিওলজিতে। এবং পরবর্তীতে আমি একটা ম্যাক্রো মাস্টার্স করি, সেটা হচ্ছে ডেটা সায়েন্সের এবং মেশিন লার্নিং এর উপরে এমআইটি থেকে। সো এটা হচ্ছে আমার ছোট প্রোফাইল। সো আমরা যদি শুরু করি, সেক্ষেত্রে আমি একটু সবার কাছ দিয়ে প্রথমে জেনে নিতে চাচ্ছি যে এই কোর্সে কয়েকজনের কাছ থেকে শুনলে আমরা বুঝতে পারবো যে কার কি এক্সপেকটেশন। যদি আমরা কয়েকজন একটু তার জায়গা থেকে শেয়ার করি, নিচ থেকেই একটু ভলেন্টিয়ার করতে বলবো সবাইকে প্লিজ, যে তার এই কোর্স থেকে কি এক্সপেকটেশন। তাহলে তা এক্সপেকটেশন এবং আমরা যেভাবে প্ল্যান করছি দুটাকে মার্চ করলে আমি আশা করতেছি যে সুন্দর একটা কিছু দাঁড়াবে। সো কেউ যদি একটু ভলেন্টিয়ার করতেন যে আপনাদের অ্যাকচুয়ালি এক্সপেকটেশন কি এই কোর্সটা থেকে, প্লিজ। আমরা সবাই একটু রেসপন্স করবো, নতুন যারা আমাদের কোর্সটা করতেছেন আমরা আনমিউট করে একটু বলি সবাই, প্লিজ। জি, এখানে হ্যাঁ একজন রিপা, হ্যান্ড রেজ হ্যাঁ করেছেন। হ্যান্ড রাইজ জি জি। করেছেন, হ্যাঁ আপনি বলেন রিপা। গুড আফটারনুন এভরিওয়ান। আমি রিপা খুলনা বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করেছি। তো আসলে মেশিন লার্নিং এই সম্পর্কে আমার খুব বেশি জানা নাই, মানে আমি স্কুল বা কলেজ পর্যন্ত আইসিটি তে যেটা শিখেছি ওই পর্যন্তই। তো আমার এক্সপেকটেশন হচ্ছে এখানে অনেকে এক্সপেরিয়েন্সড এবং যারা আছেন আমাদের শেখানোর, ওনাদের কাছ থেকে যেন শিখতে পারি মোটামুটি, আর এটুকুই। ওকে, থ্যাংক ইউ। আর কারো কাছ থেকে? জি আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি, আমরা আপনাকে আচ্ছা, শুনতে পাচ্ছি। আমি শাহনেওয়াজ রাব্বি বলছিলাম। আমি আসলে বুয়েট থেকে জয়েন করেছি। আমি জি এখানকার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। যেটা হলো যে আমি বেসিক্যালি ট্রান্সপোর্টেশন সেফটি নিয়ে কাজ করি।
তো ট্রান্সপোর্টেশন সেফটি নিয়ে কাজ করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের ডেটা নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো সোফার আমরা ট্রেডিশনাল যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলো আছে সেটাতেই আমরা হয়তো করেছি, বাট মেশিন লার্নিং এটা নিউ, রিলেটিভলি নিউ, এবং আমরা যারা কাজ করছি বিশেষ করে আমার কাছে এটা আসলে টোটালি একটা নিউ ডাইমেনশন। সো আমি চিন্তা করছি এভাবে যে যদি ডাটা সায়েন্সটা কি বা মেশিন লার্নিংটা কি, বা আমি যতটুকু জানি যে মেশিন লার্নিংটা আসলে বিভিন্ন প্রোগ্রামিং দিয়ে করা যায়, তো পাইথনটা দিয়ে বোধহয় করাটা খুব ইজি, আমি যতটুকু শুনেছি ভাষা সবকিছু। তো আসলে আমার এই কোর্সে জয়েন করার উদ্দেশ্য হলো এটাই যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে গেইন করা, পাশাপাশি নিজেও কিছু প্র্যাকটিস করা, এবং ডেফিনেটলি আমার যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে হেল্প করা। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ হ্যালো, স্যার, কিছু বলতে চাচ্ছেন স্যার? হ্যাঁ, আমার এক্সপেকটেশনের বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম। জি স্যার, শিওর, প্লিজ। আসলে আমি এই কোর্সটা থেকে যেটা শিখতে চাই, বেসিকলি আমার মানে রিসার্চ ইন্টারেস্ট একটু ডিফারেন্ট টাইপের, যার কারণে যেমন আমি এখন যে ডিজাস্টার বলতে এখানে যে ক্লাইমেট রিলেটেড যে ডিজাস্টার গুলো আছে, এগুলো আসলে আমার সেইভাবে রিসার্চ এরিয়াটা ডেভেলপ করেনি আমার ক্ষেত্রে, যেটা ফ্র্যাঙ্কলি বলা যায়। সেক্ষেত্রে আমার ওয়াটার রিলেটেড যে রিসার্চটা আমি বেশি এমফাসিস দিতে পারবো। সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে এই মেশিন লার্নিং এবং এই কোর্সটা থেকে ওয়াটারের সাথে কোনো লিঙ্ক আপ করা যায় কিনা, ফোরকাস্টিং বা অন্য কোনো ওয়েতে। বিশেষ করে যেমন রিসেন্টলি আমি কয়েকটা দেখেছিলাম যে অ্যানোভা বা যে ফোরকাস্টিং যে বিষয়টা, এটা পাইথনের মাধ্যমে এটা কোনো অ্যাপ্লিকেশন করা যায় কিনা। কারণ পার্সোনালি এই প্রোগ্রামটা আমার কাছে ভালো লাগে, কারণ আমি একবার ইনস্টল নিজেও করেছিলাম মানে শেখার উদ্দেশ্যেই ব্যক্তিগতভাবে, এবং এর ইন্টারফেসটাও দেখতে ভালো লাগে। এটা মানে ভিজুয়াল এবং অনেক সহজ মনে হলো আমার কাছে। যদিও প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজটা এবং যে কোডিং গুলো এগুলো অবশ্যই জানতে হবে, এটা একটা এক্সট্রা প্রেশার যাবে আমাদের জন্য যারা নতুন, বিশেষ করে আমার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে এখান থেকে কিছু বা কিভাবে শেখা যায় যে ওয়াটার রিলেটেড অথবা ক্লাইমেটিক, অবশ্যই আমাদের ট্রেডিংটা ক্লাইমেট ইনডিউসড হবে, বেসিক্যালি ফোকাসড হবে ক্লাইমেটের সাথে, ডেটাগুলো কিভাবে ফোরকাস্ট করা যায়। তা আমার মনে হয় যে এটা জানি না, এটা মানে এখন বুঝতে পারছি না আমি মানে কোন দিকে এটা মুভ করানো যাবে। কারণ তবে প্রোগ্রামিংটা হয়তো বেসিকটা ধরতে পারলে আমি হয়তো নিজের একটা ওয়ে বের করে নিতে পারবো। এটাই আর কি আমার কথা। ধন্যবাদ। জি স্যার, গ্রেট স্যার। হ্যাঁ, তৃষ্ণা কিছু বলতে চাচ্ছিলেন। তৃষ্ণা, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমি এসডিএম সাবজেক্টেই পড়ালেখা করি। এবার প্রথম বর্ষে পরীক্ষা দিলাম, সেকেন্ড ইয়ারে আর কি উঠবো। আর এই কোর্সটা সম্পর্কে আসলে আমার তেমন কোনোই ধারণা নেই, মানে আমি একদমই নতুন, কিছুই জানি না, আমি শিখতে আসছি মেইনলি। ওকে, গ্রেট। আমরা আসলে এখানে অনেক কিছুই শিখতে পারবো বলে আশা করতেছি। আরো আরো কারো কাছ থেকে আমরা তার এক্সপেকটেশনটা জানতে চাচ্ছি। আসসালামু অর্ণব, আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি ওয়ালাইকুম আসসালাম। ফারজানা রহমান, রিসার্চ ফেলো হিসেবে কাজ করছি বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। আসলে মেট্রোলজিক্যাল ডাটা অ্যারেঞ্জমেন্ট, ডিসপ্লে, ম্যাপিং বা স্পেশাল ডিস্ট্রিবিউশনের জন্য বর্তমানে এই মেশিন লার্নিং বা পাইথন যেটাই বলি, এটা খুবই মানে সময়োপযোগী এবং প্রয়োজনীয়। এবং এই মেথডটা প্রাইম নিড, মানে বর্তমানে যে সায়েন্টিস্টরা বা স্পেশাল যারা আছেন সিনিয়ররা, ওনারা আসলে চাচ্ছেন যে আমরা নতুন কোনো মেথডে কাজ করি। জিআইএস বা গ্রেডস অথবা সার্ফার, এগুলো আসলে আমার মনে মানে এগুলো একটু পুরনো হয়ে গিয়েছে। পুরনো মানে আমি এই সেন্সে বলছি যে ব্যাপকভাবে ব্যবহার অলরেডি হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যে এই সায়েন্সটা বা এই লার্নিংটা আমাদেরকে এই স্পেশাল ডিস্ট্রিবিউশন, ডাটা অ্যারেঞ্জমেন্ট, ডাটা ডিসপ্লেতে অনেক হেল্প করবে। থ্যাংক ইউ। জাকিয়া মালিয়া, আপনি হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ, আপনি বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি জাকিয়া মালিয়া, পড়াশোনা করতেছি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্টে মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। আমি আসলে এই কোর্সটা করতে চাচ্ছি, যেমন আমি পিএইচডি এসডিএম
যে ক্লাব, সেখানে গত 2টা কোর্সে আমি করেছি এবং একদম জিরো নলেজ থেকে করেছি। যাই হোক, আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর মূলত শখের বিষয়ই কাজটা শেখা আর কি। কম্পিউটার সম্পর্কে নতুন নতুন কিছু শেখা আমার পার্সোনালি একটু শখের কাজ হিসেবে শিখি আর কি। তো স্যার, আমার কি পার্সোনালি একটা রিকোয়েস্ট থাকবে, আমি তো এই কোর্স সম্পর্কে বেসিক নলেজ বলতে কিছুই নেই। তো স্যার, যদি একদম মানে কোর্সটা যত সহজ ভাবে মানে শেখানো যায় বা আমরা বুঝতে পারি, এরকম হলে ভালো হয় স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। প্লিজ আমাকে স্যার ডাকার দরকার নেই, আমার নাম জাভেদ, আমাকে জাভেদ বলে ডাকলেই হবে, এবং যারা ছোট তারা হাইয়েস্ট জাভেদ ভাই বলে ডাকতে পারে। দ্যাট উইল বি এনাফ ফর মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমি আপনার এক্সপেকটেশনটা বুঝতে পেরেছি। ওকে। জাভেদ ভাই, আমি একটু বলতে চাই আমাদের ফ্যাকাল্টি please. জুনিয়রদের পক্ষ থেকে, কারণ অনেকেই পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করেছে, হয়তো এখানে বলছে না বা যাই হোক রেসপন্স করছে না। তো তাদের এক্সপেকটেশন হচ্ছে, যেহেতু আমাদের ফ্যাকাল্টি থেকে আপনিও প্রাক্তন গ্রাজুয়েট, আমাদের গ্রাজুয়েট, সেক্ষেত্রে আপনি জানেন আমাদের কোর্স কারিকুলামে কতটুকু কভার করা হয়। সেক্ষেত্রে তারা একদমই নতুন এই পাইথন বা মেশিন লার্নিং বা ডাটা সায়েন্স এই রিলেটেড কোর্সগুলোর ক্ষেত্রে। একদম তারা চাচ্ছে, একদম ওরা জাস্ট এরকমও বলেছে যে ভাই আমি কম্পিউটারে জাস্ট অন অফ করতে পারি, বা আমার কম্পিউটারে নর্মালি যে ফাংশন গুলো এগুলো পারি। মেশিন লার্নিং এর জন্য কি করতে হবে একদম বেসিক থেকে যেন আমাদের দেখানো হয়, একদম স্টার্টিং পয়েন্ট থেকে। আমি জাস্ট তাদের কথাটা আপনার কাছে পৌঁছে দিলাম। আচ্ছা, ওকে, গ্রেট। আমরা বুঝতে পেরেছি এক্সপেকটেশন সবার, এবং আমরা প্রিরিকুইজিট হিসেবে কিছুই রাখিনি যে আগে থাকতে তার এই জিনিসগুলো জানা লাগবে বা এই জিনিসগুলো থাকতে হবে, বাট এটা যেহেতু একটা হ্যান্ডস অন মানে ট্রেনিং, সো আমরা এটা আশা করব যে সবার কাছে যেন একটা অ্যাটলিস্ট পিসি থাকে। তাহলে যেটা হবে যে, এবং তাতে ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আমরা যেহেতু সবাই মিটিং এ জয়েন করছে, অবভিয়াসলি তাদের ইন্টারনেট কানেকশন আছে, তাহলে সবাই লাইক আমরা ফিউচারে এরকম কিছু ক্লাস হবে, ফার্স্টে কিছুটা ডিসকাশন হবে এবং তার সাথে কিছু প্র্যাকটিস হবে, সো যাতে করে সবাই ওই প্র্যাকটিসটা করতে পারে। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি বা বা এই যে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং যেটাই বলি, এটা দুইটা পার্ট। একটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, যেটা আসলে খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য, কারণ কোর্স গুলো কিন্তু অ্যাভেলেবল অনলাইনে পাওয়া যায়, ওখান থেকে ডাউনলোড করে তা দিয়ে কোনো না কোনো একটা কিছু রেজাল্ট বের করে ফেলা যায়। বাট আমি যদি ইনসাইটস না জানি, লাইক স্ট্যাটিস্টিক্স, এর পিছনের মেকানিজম কি, আমি কি দিচ্ছি কি পাচ্ছি, এই ব্যাপারগুলো যদি আমি ক্লিয়ারলি না বুঝতে পারি, তাহলে অ্যাকচুয়ালি আমি কি জেনারেট করলাম ওটাও আসলে মিনিংফুল হয় না। সেই জন্য বেসিকটা খুব দরকার, এর জন্য থিওরিটা দরকার, বাট বেশি প্রয়োজনীয় হচ্ছে এটা প্র্যাকটিস করা। এর জন্য যারা আছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আজকে আমরা এরকম ভাবে কিছু প্র্যাকটিস করব না, বাট তারপর অনেক কিছু আমরা আজকে দেখবো যে কোন জিনিসগুলো আমরা ফিউচারে দেখতে যাচ্ছি। সো নেক্সট ডে থেকে আমরা সবাই চেষ্টা করব যে আমাদের পিসি নিয়ে বসতে, তাহলে আমরা পাশাপাশি প্র্যাকটিস বা এই কাজগুলো করতে পারবো, যেটা কিনা খুব দরকার। আর একটা ট্রেনিং দিয়ে, ফ্রাঙ্কলি স্পিকিং, একটা ট্রেনিং দিয়ে আপনারা এই যে ফার্স্ট অফ অল স্ট্যাটিস্টিক্স, দেন আমরা অ্যালজেব্রা খুব একটা বেশি কভার করব না, বাট স্ট্যাটটা কভার করব, যেহেতু এটা মানে এটা দরকার মেশিন লার্নিং বা এই ডেটা সায়েন্সের জন্য। স্ট্যাটিস্টিক্সটা সব থেকে বেশি জরুরি, এবং তারপরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো আমরা দেখব। সো এগুলো যাতে আমরা একটু প্র্যাকটিস করতে পারি, এর জন্য সবাইকে একটু পিসি নিয়ে বসার জন্য অনুরোধ থাকলো নেক্সট ক্লাস থেকে। আর আমরা একদমই ইনিশিয়াল পজিশন থেকে ডিসকাশন শুরু করব, যাতে কারো বুঝতে প্রবলেম না হয়, এবং যদিও প্রবলেম হয় ফার্দার, সেক্ষেত্রে যেটা থাকবে যে আমার নাম্বার এবং হচ্ছে লিজা যে আছেন ওনার নাম্বার দেয়া থাকবে, যাদের প্রবলেম হবে তারা পরবর্তীতে আমাদের সাথে কমিউনিকেট করে নিতে পারবেন, তখন হয়তো আমরা পার্সোনালিও তাদেরকে হেল্প করতে পারবো, যা কিনা ট্রেনিং এর বাইরে, যে তার প্রবলেমটা কিভাবে সে সলভ করতে পারবে। সো এই সুযোগটাও থাকবে, যাতে করে আমাদের মেইন ইন্টেনশন শেখা, এটাতে যেন কোনো রকমের ইন্টারাকশন না হয়। সো আমরা আজকে শুরু করি। আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি।
আই গেস আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, আমি এই যে একটা বই, এটা হচ্ছে ফজলে রাব্বি ভাইয়ের লেখা এবং আমরা এটাতে কিছুটা অ্যাসিস্ট করেছি। আমরা অ্যাকচুয়ালি এইটাকে ফলো করেই যাব এবং এটা আমাদের ব্যাকএন্ডে পড়তে হবে, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে। এটা একটা আপডেট ভার্সন আছে, এটা নেক্সট ক্লাসের আগে অবশ্যই ফজলে রাব্বি ভাই সবার সাথে শেয়ার করবে। এই বইটাতে, এই বইটা কেন, কারণ এই বইটার নামটা যদি আমরা দেখি, ডেটা সায়েন্সের হাতে খড়ি, মানে হচ্ছে যে এই বইটা আমরা এই পারপাসেই ডেভেলপ করেছিলাম যে যে কিছুই জানে না সে যদি মেশিন লার্নিং ডেটা সায়েন্স সম্পর্কে জানতে চায়, তাহলে যেন সে একদম ইনিশিয়াল কন্ডিশন থেকে মোটামুটি একটা পর্যায়ে যেতে পারে। এইরকম একটা মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো কি 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 করতে হবে, কিভাবে কোডিং করতে হবে, সবকিছুকে অ্যাকোমোডেট করে এই বইটা লেখা। সো এইটা আমাদের ট্রেনিং এর জন্য বেশ ভালো একটা পায়োনিয়ার হবে এবং আমরা এটাকে ফলো করতে পারবো এবং আমরা এটাকে ফলো করব। এবং হচ্ছে যে এর পাশাপাশি সবাইকে সাজেশন থাকবে, যদি কেউ এর বাইরে থেকে অন্য কোনো সোর্স থেকে আরো এই বিষয়গুলো একটু পড়ার সুযোগ পায়, দেখে, এক্সপ্লোর করে, তাহলে অবভিয়াসলি তার লার্নিং আরো বেশি ভালো হবে। অ্যাকচুয়ালি ট্রেনিং থেকে আমরা যেটা শিখি সেটা অবশ্যই একজনের জন্য সাফিসিয়েন্ট না, কারণ এটা টাইম লিমিটেড থাকে, একটা লিমিটেশন আছে। এর বাইরে যখন নিচে থেকে একটু এক্সপ্লোরেশনের সময় বা সুযোগ থাকে, তখন দেখা যায় যে জিনিসটা সম্পর্কে আমাদের নলেজ আরো ভালো ডেভেলপ করে। সো এটাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে। আমরা এই বইটা ফলো করব। এই বইটাতে ফলো করতে গেলে আমরা প্রথম দিকে ইন্ট্রোডাক্টরি কিছু জিনিস পাবো, যে আমরা কি শিখতে যাচ্ছি, এটা শিখতে আমাদের কি কি জিনিস লাগবে এবং সেগুলোর জন্য আমরা কোন কোন টুল ইউজ করব, সেখানে আমরা কি প্র্যাকটিস করব, এগুলো আসবে। ইন্ট্রোডাক্টরি যে পার্ট গুলো, সেগুলোতে মোস্ট অফ দ্য টাইম আমি আর লিজা থাকবো। আর যখন খুব ভিতরে চলে যাবে, পাইথন না, মেশিন লার্নিং বা মেশিন লার্নিং এর অনেক মেথডস আছে, এইগুলোতে যখন যাবে তখন মোস্ট অফ দ্য টাইম আমি আর ফজলে রাব্বি ভাই হচ্ছে কন্ডাক্ট করব। এবং আমাদের এটা মাথায় রাখতে হবে, এইটা আমরা যারা শিখতেছি তারা সবাই যেন কোর্সের মাঝেই একটা প্ল্যান করে ফেলি যে তারা হচ্ছে যে এই লার্নিং থেকে এবং তাদের কাছে যে রিসোর্স আছে, আমি রিসোর্স বলতে বোঝাচ্ছি তাদের ডোমেইন নলেজ, অথবা হচ্ছে কে যে যেখানে আছে, কেউ আছে ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করতেছে, স্যারের ইচ্ছা আছে ক্লাইমেট প্রজেকশন অথবা প্রেডিকশন নিয়ে কাজ করার, আমি আসলে ওই জায়গাটাতেই কাজ করি এখন। তারপরে কারো যদি ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো প্ল্যান থাকে, সে ওইটার উপরে একটা প্রজেক্ট লাস্টলি প্রেজেন্ট করবে, যে ছোট হোক বড় হোক যেমনই হোক, এই কোর্স থেকে সে যা শিখলো তার রিফ্লেকশন হবে তার ওই প্রজেক্টে। সো এটা হচ্ছে মোরলেস আমাদের প্ল্যান। এট দ্য মিন টাইম আমরা এর বাইরেরও অনেক কিছু দেখবো, যে লাইক কারো যদি স্পেসিফিক কোনো প্রবলেম থাকে, সেই বিষয়ে যদি সে জানতে চায়, আমরা সময় সুযোগ পেলে ওই বিষয়গুলোতেও কিছুটা আলোচনা করব। সো আমি যদি ফার্স্টে বলি যে অ্যাকচুয়ালি ডেটা সায়েন্সটা যেহেতু আসতেছে, আমাদের আলোচনা মেইন হচ্ছে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং। মেশিন লার্নিং ইজ এ পার্ট অফ ডেটা সায়েন্স। তো আমরা ফার্স্ট অফ অল ডেটা সায়েন্স নিয়ে কথা বলতে পারি। সো এইটা বর্তমানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মানে সবাই বলতেছে হট কেক, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেছি যে ডেটা সায়েন্স খুব ইম্পর্টেন্ট, বিকজ অফ এমন কোনো জায়গা নাই যেখানে ডেটা জেনারেট হয় না। সো ওই ডেটা ম্যানেজ করতে হলেই অবভিয়াসলি সেখানে একটা ম্যানেজমেন্ট থাকবে, যেখানে প্রসেস থাকবে, সায়েন্স থাকবে। সো ওইখান থেকেই আমাদের আসছে হচ্ছে ডেটা সায়েন্স। সো ডেটাটা খুব ইম্পর্টেন্ট, ডেটাটাকে বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা যখন একটা ডেটাকে বুঝতে পারবো এবং ওটাকে প্রসেস করে ওটা থেকে ইনসাইট বের করে নিয়ে আসতে পারবো, এই মেকানিজমের মধ্য দিয়ে যাব, তখনই আমরা ডেটা সায়েন্স শিখে ফেলবো। সো আমি যদি আবার একটু ইন্টারেক্টিভ ডিসকাশনের দিকে যাই, তাহলে আমি আসলে এখন চলে যাচ্ছি, কারণ এই জিনিসগুলো আমি অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, আমরা যদি এই জায়গাটাতে চলে আসি, সেটা হচ্ছে ডেটার সাথে পরিচয়। ডেটাটা কি? এখানে আমার একটা কোশ্চেন থাকলো যে কার কি মনে হয় ডেটা অ্যাকচুয়ালি কি?
যেটা তথ্য বা ইনফরমেশন যেটার মাধ্যমে মানে অ্যাকচুয়ালি আমরা অ্যানালাইসিস বা ওই কাজগুলো করে থাকি, যে কোনো বিষয়ের উপর তথ্য বা ইনফরমেশন গুলো। আচ্ছা, তাহলে অর্ণবের মতে ডেটা হচ্ছে যে কোনো বিষয়ের উপরে তথ্য তথ্য অথবা ইনফরমেশন। আর কি আরো কাছে যে কিছু অ্যান্সার এক্সপেক্ট করতেছি, ডেটা বলতে কি বুঝি আমরা? আমরা যা বুঝি এতে মানে আমরা তো একটা না একটা কিছু বুঝি একটা জিনিস বললে। সো ডেটা বলতে আমাদের কাছে কি মনে হয়? বা যদি আমরা একটু আগাই, তাহলে ডেটা আর ইনফরমেশন কি একই জিনিস? যেমন অর্ণবের মতে মনে হয়েছে ডেটা ইনফরমেশন অলমোস্ট সেম, কারণ ও বলছে তথ্য বা ইনফরমেশন। সো অন্যদের কাছে প্রশ্ন, ডেটা আর ইনফরমেশন কি একই জিনিস? ওকে, আমি একটু রিকোয়েস্ট করবো সবাইকে, আমরা মানে যাই বুঝি কিছু একটা বলতে। ক্লাসে সবাই সব দিক দিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশন করলে সবারই অ্যাকচুয়ালি নলেজ ইনরিচ হয়। সো আমরা একটু চেষ্টা করব হচ্ছে ডিসকাশন করতে, আমি যাই জানি জাস্ট বলে দেওয়ার চেষ্টা করব। সো ডেটা আর ইনফরমেশন কিন্তু একই জিনিস না। হ্যাঁ, ডেটা হচ্ছে সব থেকে ক্ষুদ্র ইউনিট, ইনফরমেশনের সব থেকে ক্ষুদ্র ইউনিটকে বলা হচ্ছে যে ডেটা। যেমন লাইক 100 black, blue, or it could be এনিথিং। আমাদের চারপাশে যা কিছুই আছে তার যে কোনো কিছুই হতে পারে হচ্ছে যে একটা ডেটা। সো ডেটা অ্যাকচুয়ালি প্লুরাল ফর্ম, সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটা, এবং একটা কতগুলো ডেটা যখন প্রসেস হয়ে কোন একটা মিনিং রিপ্রেজেন্ট করে তখন আমরা সেটাকে বলি ইনফরমেশন। যেমন 100 দ্বারা আমরা কিছুই বুঝি না, বাট 100 এর সাথে যদি আমরা লিখে দেই কিলোমিটার, তখন আমরা বুঝি 100 কিলোমিটার মিনস এটা একটা দূরত্ব, একটা ডিস্টেন্স। হ্যাঁ, ব্ল্যাক কালো, হ্যাঁ এটা দ্বারা আমরা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ বুঝাই, কোন একটা বস্তু কোন একটা অবস্থা বোঝাচ্ছে ব্ল্যাক। বাট আমরা যদি ব্ল্যাক এর সাথে বলে দিই যে ব্ল্যাক হেয়ার, কালো চুল, তখন আমরা একটা কিছু আর কি একটা মিনিং দাঁড়ায়। হ্যাঁ, সো অনেকগুলো ডেটা প্রসেস হয়ে একটা ইনফরমেশন জেনারেট করে। সো ডেটার আসলে অনেক সোর্স থাকতে পারে। রিসেন্ট এখানে খুবই কমন কিছু সেক্টর দেয়া আছে যে জায়গায় ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন, বাট ডেটার সোর্স অনেক। জিওগ্রাফিক্যাল ডেটা আছে, কালচারাল ডেটা আছে, সায়েন্টিফিক কমিউনিটি থেকে আমরা সায়েন্টিফিক ডেটা পাই, সেটা বিভিন্ন অ্যাসপেক্ট আছে, এগুলোর আবার সাবসেকশন আছে। যেমন আমরা বায়োলজিক্যাল ডেটা পাই, আমরা কেমিক্যাল ডেটা পাই। সো ডেটা সোর্স অনেক। ফিনান্সিয়াল ডেটা, ফার্স্ট অফ অল মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের এই কনসেপ্টটা কিন্তু আসছে এই ফিনান্সিয়াল ডেটা থেকে। কারণ প্রথম দিকে যখন এই যে বিজনেসের প্রেডিকশন জিনিসটা আসলো, তখন থেকে অ্যাকচুয়ালি এই যে ডেটা সায়েন্স এবং মেশিন লার্নিং এর বিষয়টা হচ্ছে যে জেনারেট হলো। সো দেন স্ট্যাটিস্টিক্যাল সেক্টর থেকে তো অবভিয়াসলি অনেক ডেটা আছে। মেট্রোলজিক্যাল সেক্টরে অনেক বেশি হচ্ছে যে ডেটা তৈরি হয়, এবং এটা অনেকটাই ডেটা ড্রাইভেন, ইনফরমেশন গুলো ডেটা ড্রাইভেন। দেন ন্যাচারাল ডেটা, ট্রান্সপোর্টেশনের ডেটা। সো ডেটার উৎস অনেক এবং ডেটার বিভিন্ন টাইপ আছে। হ্যাঁ, সো আমরা এখানে অনেকেই আছে যারা এই সাবজেক্ট গুলোর সাথে এখন ওইভাবে পরিচিত হয়নি, যারা একদমই ফ্রেশার। বাট তারপরও আমরা আমাদের চারপাশে অনেক কিছু দেখি, ওখান দিয়ে আমরা বুঝতে পারি ডেটা কি, ইনফরমেশন কি, এগুলো খুবই কমন। এবং আমরা আমাদের এসএসসি এইচএসসি তেও আসলে কিছুটা আমরা পড়াশোনা করছি। ইভেন তো আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি টিউশন করাতাম, তখন আমি এইচএসসির অ্যাকচুয়ালি আইসিটি বই দেখে নিজে ভয় পেয়ে গেছিলাম যে এত অ্যাডভান্স। সো এখন অ্যাকচুয়ালি যারা নতুন জেনারেশনে আছে এবং এসএসসি এইচএসসি পড়াশোনা করে, তারা কিন্তু কম্পিউটার সায়েন্স এবং আইসিটি তে বেশ হচ্ছে অ্যাডভান্স হয়, কারণ তাদের ওই বইটই বেশ এনরিচ। সো এখন যদি জিজ্ঞেস করা হয় যে ডেটা কত ধরনের হতে পারে, সেক্ষেত্রে কি অ্যান্সার দেওয়া যেতে পারে? কি কি ডেটা হতে পারে?
এগুলো তো সোর্সের উপর বেস করে কিছু ডেটা হতে পারে, বাট ডেটা টাইপের উপর আলোচনা করলে কি টাইপের ডেটা হতে পারে, কার কোনো আইডিয়া? ডেটার গঠন প্রণালী অনুযায়ী ডেটা আসলে প্রথমে দুই প্রকারের, একটা হচ্ছে স্ট্রাকচার ডেটা আর আনস্ট্রাকচার ডেটা। এক্স্যাক্টলি। এর বাইরে ডাটার টাইপেরও বিভিন্ন বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। তার ভিতরে যেমন হচ্ছে প্রথমে হচ্ছে যে আমরা যেটা বলি অর্ডার ডাটা, নমিনাল ডাটা বা হ্যাঁ। অর্ডার ডাটা, তারপরে হচ্ছে টাইম সিরিজ ডেটা, প্যানেল ডাটা, কাউন্ট ডাটা, এরকম বিভিন্ন ধরনের আসলে শ্রেণী বিভাগ আছে। তো ফাংশন অনুযায়ী আবার ডাটার শ্রেণী বিভাগ আছে, ইন্টিজার ডাটা, নন ইন্টিজার ডাটা, অথবা কিছু আছে যে ডাটা আসলে কি বলবো এটাকে ডেসক্রিপটিভ ডাটা, দ্যাটস মিন্স ম্যাথমেটিক্যাল ডাটা, আবার হচ্ছে কি বলে এটাকে নামটা, মানে ডেসক্রিপটিভ ডাটা যে সংখ্যাতাত্ত্বিক ডাটা না, বাকি বাকি সেটা হচ্ছে সেটাও এক ধরনের ডাটা। ওকে, হ্যাঁ, আপনি আপনি মানে খুবই ভালো জানেন, সিরিয়াসলি অনেকগুলো ডেটা টাইপ বলে দিচ্ছেন। হ্যাঁ। জাভেদ ভাই, আমি ইন্টারাপ্ট করি। উনি হচ্ছে আমাদের সম্মানিত শিক্ষক বাংলা বুয়েটের এক্সিলেন্স ইনস্টিটিউটে, সোহেল স্যার। আচ্ছা আচ্ছা স্যার, তো অবভিয়াসলি স্যার অনেক কিছুই জানেন এবং ওইভাবেই অনেকগুলো টাইপ বলে দিলেন। সো থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি ডেটার আসলে অনেকগুলো টাইপ। উনি ফার্স্টে যেভাবে বলে দিচ্ছেন যে যদি গঠনের উপর বেস করে বলা হয় তাহলে হচ্ছে যে স্ট্রাকচারাল এবং নন স্ট্রাকচারড। হ্যাঁ, এবং ডেটা সোর্সের উপর বেস করে এখানে এক্সটার্নাল ইন্টারনাল বলতেছে, তার ভিতরে আবার অনেক রকম আছে। স্ট্রাকচারড ডাটা আর আনস্ট্রাকচারড ডাটা এর মধ্যে পার্থক্যটা কি সেটা যদি বলি, স্ট্রাকচারড ডাটা একটা খুবই সুন্দর ফর্মে থাকে। যেমন আমরা যদি কোনো সিএসভি ডেটা নিয়ে কাজ করি, সেখানে দেখবো যে আমাদের অনেকগুলো কলাম থাকবে, কলামের নাম থাকবে। যেমন একটা মিথোলজিক্যাল ডাটা কেমন হয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমাদের বিগত 10 বছরের টেম্পারেচার ডাটা, সেখানে একটা কলামে থাকবে ইয়ার, এক রোতে থাকবে মান্থ, এবং তার নিচে একদম খুব সিকোয়েন্সিয়ালি জানুয়ারি মাসের জন্য কত টেম্পারেচার থাকবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে খুব সুন্দর একটা ফরম্যাটে থাকবে, যেখানে নিউমেরিক ভ্যালু গুলো এক জায়গায় খুব সুন্দর গুছানো, নমিনাল ভ্যালু গুলো এক জায়গায় লেখা। এই যে একটা সুন্দর স্ট্রাকচার গুছানো, এই জাতীয় ডেটা গুলোকে বলা হয় স্ট্রাকচার ডেটা। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি, এটা অন্য বিভিন্ন রকম হতে পারে, যে শুধু একটা সিএসবি যে স্ট্রাকচার হয়, নট লাইক দ্যাট। আরো বিভিন্ন ফরম্যাটে টেক্সট ডেটাও অনেক সময় স্ট্রাকচার হয়, কারণ একদম সুবিন্যস্ত বিন্যস্ত অবস্থায় থাকে, সেখানে ওরকম ঝামেলা থাকে না। আর আনস্ট্রাকচার ডেটা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। স্ট্রাকচারের এক্সাম্পল গুলো কিন্তু সার্ভে রেটিংস, তারপরে হচ্ছে অ্যাপটিটিউড টেস্টিং, ওয়েব মেট্রিক্স ফ্রম ওয়েব লগস। হ্যাঁ, এবং আমরা বর্তমানে সার্ভের জন্য কোবো টুল ইউজ করি। কোবো দিয়ে আমরা যে ডেটাটা পাই ওটা খুব সুন্দর স্ট্রাকচারড ভাবে এক্সেলে জমা হয়, এবং পরবর্তীতে আমরা ওটা নিয়ে কাজ করতে পারি। অ্যাকচুয়ালি স্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করা খুব ইজি, অতটা পেইনফুল না। আনস্ট্রাকচারড ডাটাতে যেটা হয় যে ওর ভিতরে বিভিন্ন ডাইমেনশনের বিভিন্ন ভ্যারিয়েবলের ডেটা থাকে, যেমন ওইটাতে অত খুব সুন্দরভাবে সাজানো ছিল, এটা ওইভাবে থাকে না। এখানে নিউমেরিক, নমিনাল, তারপরে হচ্ছে যে খুবই অদ্ভুত ক্যারেক্টার থাকে, যেমন ফেসবুক থেকে আমরা যে ডেটা পাই বা টুইটার থেকে যে ডেটা পাই, ইমেইল থেকে ডেটা পাই, ওখানে লেখা থাকে, আবার কিছু নিউমেরিক ভ্যালু থাকে, এবং ওটা কিন্তু ভ্যারিয়েবল, প্রত্যেকটা ইমেল টু ইমেল ভ্যারি করবে। সো ওটা কোনো একটা নির্দিষ্ট স্ট্রাকচার থাকে না, এটাকে বলা হয় আনস্ট্রাকচার ডেটা। এবং আনস্ট্রাকচার ডেটা নিয়ে কাজ করা খুব মুশকিল, কারণ ওই আনস্ট্রাকচার ডেটাকে ফার্স্ট অফ অল আমাদেরকে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে হয়, দেন তার উপরে কাজ করতে হয়। সো এটা হচ্ছে ডেটা ফরমেশনের উপর বেস করে টাইপ, এবং ডেটা সোর্সের উপর ইন্টারনাল। কারো যদি কোনো হ্যাঁ sorry, আমি এখানে আসলে আরেকটু সহজভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে সহজ হয়। আমি একটু যদি হ্যাঁ। বলি, হ্যাঁ শিওর স্যার। স্ট্রাকচার ডাটাকে যদি সহজভাবে বুঝি তাহলে যেটা হচ্ছে রো এবং কলাম, এটা আসলে এভাবে ফিক্স থাকে, মানে রো এবং কলাম অনুযায়ী ডাটা বিন্যস্ত থাকে। আর আনস্ট্রাকচারে আসলে রো আর কলামের বিন্যস্ততা থাকে না, যেমন থাকবে। ভিডিও ডাটা। আর এই দুইটার মাঝখানে আরেকটা ডাটা আছে যেটাকে আমরা বলি সেমি স্ট্রাকচার ডাটা, রাইট রাইট। যেটা এখানে নাই, হয়তো ওরা রো ঠিক থাকে কিন্তু কলাম ঠিক নেই, বা কলাম ঠিক আছে কিন্তু রো ঠিক নেই।
সরি ইন্টারাপশন করার জন্য। থ্যাংক ইউ এইরকম আমরা যারা যেখানে জানি এই জায়গাগুলোতে যদি একটু কন্ট্রিবিউট করি তাহলে আমরা আরো ভালো জানতে পারবো, আমাদের লিমিটেশন গুলো বেড়ে আসবে। এবং যেমন স্যার খুব সুন্দরভাবে হেল্প করলেন, বুঝতে আমাদের এখন আরেকটু সুবিধা হচ্ছে। আমি যেভাবে বলছিলাম তার থেকে এখন যে স্ট্রাকচারের রো কলাম খুব সুন্দরভাবে থাকবে, আনস্ট্রাকচারের রো এবং কলামটা অতটা সুন্দরভাবে থাকবে না। এবং আরেকটা টাইপ সম্পর্কে আমরা জানতে পারলাম যেটাকে বলা হচ্ছে সেমি স্ট্রাকচার। সেটাতে আইদার রো সুন্দর থাকলেও বা প্রপার থাকলেও হয়তো কলামটা নাই, বা কলামটা থাকলেও রোটা নাই। সো এইভাবে হচ্ছে ফরমেশনের উপর বেস করে ডেটা টাইপিংটা হয়ে থাকে। আর ডেটা সোর্সের উপরও বেস করে আমরা বিভিন্ন রকম করতে পারি। উপরে যেমন আমরা একটা দেখলাম, এখানে আমরা আবার একটা বড় মেজরিটির আসপেক্টে ডিভাইড করেছি। একটা হচ্ছে ইন্টারনাল, এটা একজন পার্সনের এগেইনস্টে তার পার্সোনাল ইনফরমেশন গুলো বা তার পার্সোনাল ডেটা গুলো, মেইলের অথবা ফোনের যে ফোন লগ, এই ডেটাগুলো তার পার্সোনাল। আবার একটা কোম্পানি হলে একটা কোম্পানির যে ইনফরমেশন বা ডেটাগুলো, সেটা হতে পারে তার প্রোডাকশন, সেটা হতে পারে তার যে স্টাফ আছে তাদের ডেটা, এগুলো হচ্ছে ইন্টারনাল। আর যেগুলো বাইরে থেকে আসে তার নিজস্ব না, সেগুলো হচ্ছে এক্সটার্নাল। এটা আসলে খুব একটা বেশি কাজে আসে না, আমাদের কাজে আসবে পরে ভেরিয়েবলের আসপেক্টের আমরা যখন ডেটা টাইপটা শিখবো। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে, কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যখন অ্যানালিসিস করতে যাব তখন ওই জিনিসগুলো পাবো। তার আগে একটা জিনিস, এটা বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে, সেটা হচ্ছে DIKW। এটা একটা পিরামিড, দেখাই যাচ্ছে যে ডেটা, তার উপরে আছে ইনফরমেশন, তার উপরে নলেজ, এবং লাস্টলি উইজডম। সো পিরামিডটা সম্পর্কে যদি আমরা একটু জানি, যে ডেটা হচ্ছে দ্য স্মলেস্ট ইউনিট। হ্যাঁ, যেমন এখানে ডিসক্রিট অবজেক্টিভ ফ্যাক্ট অ্যাবাউট অ্যান ইভেন্ট। দেন ইনফরমেশন কি, যখন অনেকগুলো ডেটা অ্যাকুমুলেট হয়ে কোনো একটা মিনিং দিচ্ছে। সো ইনফরমেশনের এগেইনস্টে লেখা আছে মিনিং, ডেটার এগেইনস্টে র। সো ডেটা হচ্ছে র ফর্ম, এবং ওটা যখন প্রসেস হয়ে কোনো একটা মিনিং জেনারেট করে তখন ওটাকে আমরা বলতেছি ইনফরমেশন। এবং ইনফরমেশনটা যখন কন্টেক্সচুয়ালাইজেশনের দিকে যায় তখন ওটাকে নলেজ বলা হয়। যেমন আমরা যে নলেজের এগেইনস্টে লেখাটা পড়ি, ইনফরমেশন ইন কনটেক্সট উইথ আন্ডারস্ট্যান্ডিং এন্ড মিনিং। এবং লাস্টলি হচ্ছে উইজডম, যখন আমরা যে কন্টেক্সচুয়ালাইজেশন করলাম ওটাকে অ্যাপ্লিকেশনে নিয়ে যাব। সো এটা খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে এটা। যেমন র ফর্ম হচ্ছে 100 দ্বারা আমরা কিছুই বুঝি না, যে হোয়াট ডাজ ইট মিন। 100 দ্বারা হতে পারে 100 জন মানুষ, 100 জন বা 100টা চেয়ার বা সামথিং। সো র অ্যাকচুয়ালি কোনো মিনিং নাই, বাট একটা ভ্যালু আছে। সো ইটস অনলি ডেটা 100। বাট ইনফরমেশন হয়ে যাচ্ছে যখন ওর সাথে আরো একটা ডেটা অ্যাকুমুলেট হচ্ছে, যেমন 100 মাইলস। তখন আমরা বুঝতে পারতেছি যে আচ্ছা ঠিক আছে, এটা একটা দূরত্ব বোঝাচ্ছে এবং 100 মাইল বোঝাচ্ছে। ওকে, একটা মিনিং পেলাম, তো এটাকে আমরা তখন ইনফরমেশন নাম দিতে পারি, কারণ একটা মিনিং দিচ্ছে। এবং নলেজ হলে ও একটা কন্টেক্সচুয়ালাইজেশনের দরকার। সো সেটা কি হচ্ছে যে 100 মাইলস ইজ কোয়াইট এ ফার ডিস্টেন্স, এটা বেশ বড় দূরত্ব। সো এই যে একটা কনটেক্সট হলো, মিনিং থেকে একটা কনটেক্সট হলো, এইটা হচ্ছে নলেজ। এবং লাস্টলি আমরা অ্যাপ্লিকেশনের দিকে যখন যাব, অ্যাকচুয়ালি উইজডমটা ফিউচারকে করে, ইন্ডিকেট করে যে এটা অনেক দূর, এটা হেঁটে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। সো আমার এই ডিস্টেন্স পারি করতে হলে একটা ভেহিকল ইউজ করা উচিত। সো এই যে আমি একটা অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করলাম, এটা হচ্ছে যে উইজডম। সো আমরা এই পিরামিডটা কেন দেখালাম, যে আমরা যখন রিয়েল লাইফে কাজ করি তখন আমাদের কাছে এরকম কিছু র ফর্মের ডেটা থাকে। এটা বিভিন্ন সেকশন মানে ডোমেইনই হতে পারে। যেমন আমার ডোমেইনে থাকে কি 30 বছরের প্রতি 3 আওয়ারলি টেম্পারেচার, এবং এক একটা ভ্যালু, কখনো 20, কখনো 15, কখনো 8-9 চলে আসে উইন্টার সিজনে, আবার এটা সামার সিজনে বাড়তেছে। সেটা হচ্ছে আমার কাছে র ফর্মে আছে ডেটা। এটাকে আমি মিনিং দিতে হলে তখন আমাকে করতে হয় কি, যে আমি যখন ওটাকে একটা অ্যানালিসিস করে ওটার মিন বের করি বা সিজনাল একটা প্যাটার্ন বের করি, যে না উইন্টারে আমার হচ্ছে যে
বা তার থেকে একটু আমি যখন ওটাকে অ্যাভারেজ করে ফেলতেছি, হ্যাঁ অ্যাভারেজ করে ফেলতেছি, তখন আমি দেখতেছি যে বাংলাদেশের টেম্পারেচার হচ্ছে যে মোরলেস 24 ডিগ্রি সেলসিয়াস থাকতেছে। তো এটা আমাকে একটা মিনিং দিচ্ছে যে তাহলে বাংলাদেশের টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস, এবং তারপর থেকে আমি ওটাকে নলেজে নিয়ে যেতে পারবো যে 24 ডিগ্রি সেলসিয়াস ও গ্লোবাল আসপেক্টে 24 ডিগ্রি সেলসিয়াস একটু বেশি, বা যদি এটা আমাদের 15 ডিগ্রি সেলসিয়াস হতো তাহলে 15 ডিগ্রি সেলসিয়াস একটু কম। এবং তারপরে আমি এটা উইজডমে নিয়ে যেতে পারতাম যে আমার যেহেতু গ্লোবাল অ্যাসপেক্টে আমার টেম্পারেচারটা বেশি, সো আমাদেরকে অবশ্যই এমন কোনো মিজার নিতে হবে যাতে করে আমরা আমাদের টেম্পারেচারটা কমায় নিয়ে আসতে পারি এবং আমাদের আশেপাশের নেইবারিং কান্ট্রির সাথে একটা সামঞ্জস্য ইস্যু রাখতে পারি, আদারওয়াইজ আমরা গ্লোবাল ওয়ার্মিং এ বেশি কন্ট্রিবিউট করতেছি। সো এইভাবে আমরা রিয়েল প্রবলেম থেকে হচ্ছে যে র ডেটাকে আমরা অ্যানালিসিস করে ইনফরমেশন বের করব, তার উপরে আমরা কন্টেক্সচুয়ালাইজেশন করব এবং লাস্টলি আমরা উইজডম মানে অ্যাপ্লিকেশনে নিয়ে যাবো। তো এটাই হচ্ছে আমাদের সবারই আলটিমেট গোল। এর জন্য আমাদের এই পিরামিডটা আসলে জানা থাকা দরকার, এর জন্য আমরা এটা আসলে একটু আলোচনা করব। কিন্তু আমরা যদি আচ্ছা আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো, মাঝে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি আমরা কোশ্চেন গুলো করবো, কারণ কোশ্চেন ক্লিয়ার করলেই সবার আসলে আন্ডারস্ট্যান্ডিংটা বেশি প্রপার হয়। সো আমি অনেক বেশি কোশ্চেন এক্সপেক্ট করবো সবার কাছ থেকে। আর যদি কোনো প্রবলেম থাকে রিগার্ডিং দ্য স্পিড অফ দ্য ডিসকাশন অথবা হচ্ছে যে কন্টেন্ট, তাহলে অবশ্যই আমরা এটা শেয়ার করব যাতে করে আমরা এই কন্টেন্ট অথবা আমাদের এই যে আলোচনার এই যে মেকানিজম এটাকে আরো ইমপ্রুভ করতে পারি। সো সবাইকে ওয়েলকাম বলে রাখলাম আমি। সো আমরা যদি এবার আরেকটা ডাইমেনশন দিয়ে ডেটা টাইপ আলোচনা করতে চাই, অ্যাকচুয়ালি ডেটা আলোচনা করতে গেলে অনেক সময় আমরা ভেরিয়েবলে চলে আসি। অ্যাকচুয়ালি ভেরিয়েবলটা কি? হ্যাঁ, এখানে আমি আবার একটু সবার কাছে জানতে চাচ্ছি যে ভেরিয়েবল কি জিনিস। অনেকেই হয়তো জানে না এবং আমি জানি অনেকেই খুব ভালোভাবে জানে, তারপরও আমি জাস্ট সবার কাছে জিজ্ঞাসা করা যাতে করে ওই আলোচনা দিয়ে সবাই বুঝে ফেলবে ভেরিয়েবল কাকে বলে। কেউ কি ভলেন্টিয়ার করতে ইচ্ছুক? অর্ণব? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। সরি, আমি একটু ইয়েতে ছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। তো তো তোমার কি মনে হয় ভেরিয়েবল কি জিনিস? ভেরিয়েবল ভাই কোনো একটা আহ, সংখ্যা বা এরকম কিছু যদি আমরা আমাদের যে কোনো অ্যানালাইসিসের জন্য নেই, আহ, ওইটাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। যেমন কারো বয়স বা এরকম কিছু সংখ্যা। ওকে, এখানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা প্রপার হয় নাই। তুমি বলছো, ট্রাই করছো, ইটস ফাইন, বাট প্রপার হয় নাই। একটা সংখ্যা এটা ডেটা হয়, কিন্তু ওটা ভেরিয়েবল হতে হলে ওর আরো কিছু ফিচার দরকার। যেমন হচ্ছে ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক্স ভেরিয়েবল হচ্ছে এ ভ্যালু যা কিনা পার্সন টু পার্সন বা আইটেম টু আইটেম ভ্যারি করবে। হ্যাঁ, সো ওর একটা ভ্যারিয়েবিলিটি থাকতে হবে। ভ্যারি করবে মানে হচ্ছে আমার আমার একটা ক্লাসে 5 জন স্টুডেন্ট আছে, তাদের যে এইজ, এটা রহিমের ক্ষেত্রে যদি 12 হয়, করিমের ক্ষেত্রে এটা 13 হবে, মানে এই যে ভ্যারি করবে অন্যরকম হবে। এই যে একটা কোয়ালিটি, এটা যদি একটা ভ্যালু থাকে তখন ওটাকে ভ্যারিয়েবিলিটি বলে। আর আচ্ছা, ভেরিয়েবলকে কি আমরা আপনি প্যারামিটার বলতে পারি না সাধারণত? হ্যাঁ, আপনি যেটা বললেন এজ একটা প্যারামিটার, এডুকেশন একটা প্যারামিটার, এরকম ভাবে এথনিসিটি একটা প্যারামিটার, রিলিজিয়ন একটা প্যারামিটার, এগুলোই তো আসলে মানে এগুলো সাধারণত ভেরিয়েবল হিসেবে বলি। এইগুলো এগুলো এগুলো প্যারামিটার, প্যারামিটার ভেরিয়েবল হতে পারে, প্যারামিটারও ভেরিয়েবল হতে পারে। যেমন এগুলো আসলে ভ্যারি করে পার্সন টু পার্সন।
হ্যাঁ, কিন্তু ইটসেলফ প্যারামিটার কিন্তু ভেরিয়েবল না। হ্যাঁ, বাট এটা হতে পারে। কারণ হচ্ছে লাইক আপনি 5 জন লোক নিলেন, হ্যাঁ, এবং 5 জনের লাইক রিলিজিয়ন সেম হলো ধরেন, হ্যাঁ, তখন এটা কিন্তু 5 জনের ক্ষেত্রে একই রকম হচ্ছে যে সবার রিলিজিয়ন সেম, এটা ভ্যারি করতেছে না। হ্যাঁ, তখন তো আপনি একটা প্রবলেমে পড়ে যাবেন, একটা ইস্যুতে পড়ে যাবেন। হ্যাঁ, বাট ভেরিয়েবলের ইউনিসিটি হচ্ছে এটা ভ্যারি করতে হবে। হ্যাঁ, এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে হবে। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর ভাষায় একটা ভেরিয়েবলের বৈশিষ্ট্য, যে এটা পার্সন টু পার্সন অথবা আইটেম টু আইটেম চেঞ্জ হতে হবে, তখন এটাকে আমরা ভেরিয়েবল বলতেছি। বাট ডেটা সায়েন্সে অথবা প্রোগ্রামিং এ ভেরিয়েবল হচ্ছে আরেকটা জিনিস। অ্যাকচুয়ালি একই জিনিস অন্যরকম ভাবে রিপ্রেজেন্ট করে। সেটা হচ্ছে কন্টেইনার। একটা কন্টেইনার যে কিনা ডেটাকে প্রিজার্ভ করে। সো মোরাললেস একই জিনিস। কিভাবে? যে ধরেন আমি একটা কন্টেইনার ক্রিয়েট করলাম ইমেজিনারি, সেটা হচ্ছে এক্স, এবং ওর ভিতরে আমি ওই যে একটা ক্লাসের 8টি স্টুডেন্ট আছে তাদের মার্কসটা রেখে দিলাম। সো 8 জন স্টুডেন্টের মার্কস ম্যাথের হতে পারে বা বাংলা হতে পারে, হোয়াট এভার একটা সাবজেক্টের মার্কস আমি রেখে দিলাম। সো এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল, কারণ হচ্ছে এক্স এর ভিতরে 8টা ভ্যালু আছে, এবং 8টা ভ্যালু যখন ওর ইন্ডেক্স ভ্যালু, ইন্ডেক্স হচ্ছে যে ওই যে পার্সন 8টা স্টুডেন্ট ছিল তাদেরকে আমরা বলতেছি ইন্ডেক্স। ইন্ডেক্স কেন? তাদেরকে ধরে আমরা হচ্ছে যে ওই ভ্যালুগুলোকে কল করব। যেমন 5 জন কে কে ছিল? রহিম, করিম, জব্বার, আর হচ্ছে অর্ণব আর জাভেদ। এখন এদের নামের এগেনস্টে 5 জনের 5টা মার্কস দেয়া আছে ম্যাথের, সেটা হতে পারে 20, 30, 40, 50, 60। এখন এটা আমি যখন এক্স এর ভিতরে রাখলাম, তখন আমি যখন অর্ণবের জন্য যাব তখন দেখবো ওর মার্কস হচ্ছে 60। আমি যখন জাভেদের জন্য যাব তখন আমি দেখবো ওর মার্কস 30। সো অ্যাকচুয়ালি আমি যখন পার্সন ধরে আগাচ্ছি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো আমাদের স্ট্যাটিস্টিক্স এর ওই যে জায়গায় আমরা চলে আসলাম যে হ্যাঁ, আমি যতই চেঞ্জ করতেছি পার্সন টু পার্সন, ওর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবেও ও ওই একই জিনিস মিন করতেছে যে ভেরিয়েবল হচ্ছে ভ্যালুস যা কিনা পার্সন টু পার্সন অথবা আইটেম টু আইটেম ভ্যারি করে। সো আচ্ছা, জাভেদ, হ্যাঁ, আমি যদি একটু একটা জিনিস বলি, দেখেন সোহেল ভাই যে জিনিসটা বললেন, এভাবে জিনিসটাকে এক্সপ্লেন করা যায় কিনা। ধরেন আমি এইজ এজের যদি ধরেন আমি নিচে 5টা ক্লাসিফিকেশন করলাম, লেস দেন ইজ ইকুয়ালস টু 10 ইয়ার্স, 10 থেকে 20, 20 থেকে 30, 30 to 40, আর গ্রেটার দেন 40 বা গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 40, এরকম ধরেন 5টা ডিভিশন করলাম। এজ ইটসেলফ ইজ এ ভ্যারিয়েবল, কিন্তু এই এজের ভিতরে যদি আমি 5টা ক্লাসিফিকেশন করে ফেলি, ওই ক্লাসিফিকেশন গুলো হচ্ছে ডেটা সায়েন্সের ভিতরে আবার ওই একটা বক্স বা একটা স্পেস ক্রিয়েট করলো, রাইট? তাহলে সেক্ষেত্রে ওই মানে এজের যে এক একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরি গুলো হচ্ছে আমার সেই প্যারামিটার, রাইট? কারণ সোহেল ভাই যেটা বলছিলেন যে প্যারামিটার আর হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে আমি যদি এভাবে ডিসক্রাইব করি তাহলে এজ ইটসেলফ ইজ এ ভ্যারিয়েবল, কিন্তু মাঝখানে যে আমি আরো 5টা ক্লাস করলাম, এই ক্লাসগুলো সেক্ষেত্রে ওই ভ্যারিয়েবলের প্যারামিটার হিসেবে কাজ করবে। জিনিসটা কি এভাবে ব্যাখ্যা করা যায়? এইভাবে অ্যাকচুয়ালি এটাকে এক্সপ্লেইন করা যায়, এবং এটা আমরা সামনেও দেখবো। যেমন আমাদের একটা আছে, এখানে হয়তো দেখা যাচ্ছে স্কেল অফ মেজারমেন্ট, এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভ্যাল। আপনি অনেকটা ইন্টারভ্যালের কথাই বলছেন। যেমন হচ্ছে যে আমি কতগুলো করলাম, লাইক ছোট ছোট বক্স করলাম, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। অ্যাকচুয়ালি ওটাও কিন্তু ভেরিয়েবলের আন্ডারেই আসতেছে। সো হ্যাঁ, এটাকে আপনি যেটা বললেন এভাবে এক্সপ্লেইন করা যায়, প্যারামিটার কুড বি ভেরিয়েবল। এটা আমি প্রথম থেকেই স্বীকার করতে চাচ্ছি যে প্যারামিটার অবশ্যই ভেরিয়েবল হতে পারে। সেখানে হচ্ছে যে আমাদের একটাই কোয়ালিটি লাগবে, সেটা হচ্ছে হ্যাঁ, এর ভেরিয়েবিলিটি একটা ফিচার থাকতে হবে। ইয়েস, থ্যাংক ইউ। সো যেহেতু ভেরিয়েবল ডেটাকে কন্টেইন করে, এই জন্য আমরা ডেটা অথবা ভেরিয়েবলকে একত্রেই ক্লাসিফিকেশন করতে পারি। সো আমরা ওইভাবে যদি আমরা ভেরিয়েবল ক্লাসিফিকেশন করি, তাহলে মেইনলি ভেরিয়েবল অথবা ডেটা, এদেরকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কোয়ালিটেটিভ
আরেকটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। এবং কোয়ান্টিটেটিভ যে ভেরিয়েবল বা ডেটা আছে এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ডিসক্রিট এবং আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস। তো আমরা যদি ফার্স্টে কোয়ালিটেটিভটাকে বলি, সেটা হচ্ছে যে যা কিনা যে কোনো নমিনাল অথবা গুণ, নাম, কোনো একটা বৈশিষ্ট্য, এই জাতীয় নমিনাল ব্যাপারগুলোকে বুঝায়, তখন সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। আর যখন কোনো নিউমেরিক্যাল ভ্যালুকে বোঝাচ্ছে তখন সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। সো আমরা দুইটা ভাগ করে ফেললাম। নাম জাতীয় যত যা আছে সেগুলো আমরা কোয়ালিটেটিভে রাখতেছি, ডেটা অথবা ভেরিয়েবলকে, এবং নাম্বার জাতীয় যা আছে তাদেরকে আমরা কোয়ান্টিটেটিভ হিসেবে রাখতেছি। এখন আমরা আবার যদি আসি যে কোয়ান্টিটেটিভকে দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। কারণ ডিসক্রিট হচ্ছে পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে এই ঘরে কতজন লোক আছে বা আজকে আমাদের ক্লাসে কতজন লোক আছে, 25 জন। সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এটা 25.5 জন হতে পারে না, বা এটা 27.5 জন হতে পারে। তো এই যে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে ডিসক্রিট, একদম পরিপূর্ণ আলাদা। কিন্তু আরেকটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা কি সাধারণত বলে ফ্লোট বা ভগ্নাংশ। যেমন একজন পার্সনের হাইট কত, এইটা যখন আমরা বলি তখন সাধারণত আমরা বলি যে 5 ফিট 7 ইঞ্চ। এটা কিন্তু 5 ফিট 7 ইঞ্চি থাকে না। মানে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি যখন 5 ফিট 7 বলতেছি, দেখা যাবে আমি যদি ইঞ্চের থেকে আরো ছোট ভেরিয়েবল, মানে আরো ছোট কোনো মেজারমেন্টে যাই, তখন দেখবো যে তারপরে আবার আছে 2। তারপরে যদি আমি আবার আরো কোনো ছোট মেজারমেন্টে যাই, তখন দেখবো আমি আরো কিছু একটা পাবো। তারপর যদি আমি আরো ছোট মেজারমেন্টে যাই, তখন আমি আরো ছোট কিছু একটা পাবো। সো এটা কন্টিনিউয়াসলি চলবে, ফর শিওর এটা কন্টিনিউয়াসলি চলবে। সো এজন্য আমরা করি কি, আগ পিচ করে একটা সংখ্যায় ওটাকে ফেলি। যেমন 5 ফিট 8 বললাম, এটা হয়তো 5 ফিট 7 পয়েন্ট, তারপরে আবার কত 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 ছিল, ওটাকে আমি শেষ করার জন্য 8-এ চলে গেছি। তো এই জাতীয় ভ্যালু গুলোকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। আমাদের যত দশমিক বা এই যে ভগ্নাংশ থাকে এরা সাধারণত কন্টিনিউয়াস হয়, এবং যে পূর্ণ সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের ডিসক্রিট থাকে। এই যে ডেটা ভেরিয়েবল বা ডেটার যে আমরা বিভিন্ন টাইপ করতেছি, এইটা কিন্তু আমাদের ফিউচারে যে লাগবে। আমরা কেন পড়তেছি কোনটা, এটা আমাদের জানা দরকার। যে আমরা আলটিমেটলি যাব মেশিন লার্নিং। মেশিন লার্নিং কি করবে? মেশিন ডেটা থেকে লার্ন করবে। আমাদের কিছু করতে হবে না, আমরা মেশিনকে বুঝাই দিব ডেটা। মেশিন ডেটা থেকে লার্ন করবে এবং তার লার্নিংস থেকে ও ফিউচার জেনারেট করবে বা ফোরকাস্ট করবে। সো মেশিনকে এটা বুঝতে হলে মেশিনের ডেটা, কোন ডেটার জন্য কোন মেশিন লার্নিং মেথডটা অ্যাপ্লিকেবল, এইটুকু খালি আমাদেরকে কানেক্ট করে দিতে হবে। সো আমরা যখন ডেটা বুঝবো, যেমন ডিসক্রিট পূর্ণ সংখ্যা, এই জাতীয় ডেটার জন্য কোন মেথডটা অ্যাপ্লিকেবল, এইটা যখন আমি বের করব, আমি তো যে কোনো মেথড দিলেই কিন্তু কিছু না কিছু একটা দিবে। বাট কোন মেথড আছে এই ধরনের ডেটার জন্য খুব ভালো পারফর্ম করে, কোন মেথড আছে এই জাতীয় ডেটার জন্য পারফর্ম বেটার করে। সো আমাকে তো ভালো পারফরমেন্সও দিতে হবে, খালি জেনারেট করতে পারলেই হবে না ফিউচার। আমাকে ভালো পারফরমেন্সও দিতে হবে যাতে করে আমি যেটা জেনারেট করতেছি সেটার অ্যাকুরেসি বেটার হয়। সো এর জন্য আমি যখন ডেটা টাইপ বুঝবো এবং এটাও আমি জানবো যে এই টাইপের ডেটার জন্য এই জাতীয় মেথড ভালো কাজ করে, তখন আমি ওই জাতীয় মেথড অ্যাপ্লাই করব এবং আমার অ্যাকুরেসি অনেক ভালো হবে। এর জন্য কিন্তু আমরা ডেটা এবং ডেটা টাইপ সম্পর্কে এত বেশি বিশদ আলোচনা করতেছি। So, জাভেদ ভাই একটু, হ্যাঁ প্লিজ আচ্ছা, প্লিজ। ডিসক্রিট ডেটার সাথে কাউন্ট ডেটার কি কোনো সম্পর্ক আছে কিনা? এবং এখানে হ্যাঁ কাউন্ট ডেটা সাধারণত আমরা ওইটাকে বলি যেটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার ডাটা, জি দ্যাটস মিনস নাম্বার অফ ক্র্যাশ, যেটা আমরা সাধারণত হিসি করি, যেটা হচ্ছে নাম্বার অফ ইভেন্ট, যেটা নন নেগেটিভ এবং হচ্ছে সেটা হচ্ছে নন ইন্টিজার। তো এটা কাউন্ট ডেটা। ডিসক্রিট ডেটার ক্ষেত্রে এক্স্যাক্টলি, রিলেশন। জি আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি সেটা। ডিসক্রিট নেগেটিভ হতে পারবে না এবং এটাকে পূর্ণ সংখ্যা হতে হবে। সো একদম সেম জিনিসটাই। আচ্ছা, ডিসক্রিটের ক্ষেত্রে আরেকটা কিন্তু আছে, সেটা হচ্ছে চয়েস। ওটা যদিও কোয়ালিটেটিভ, কিন্তু ওটাকে কোয়ান্টিটেটিভে ট্রান্সফার করা হয়। কারণ আমি যেহেতু আপনি মডেলিং এর কথা হ্যাঁ বলছেন, হ্যাঁ পরবর্তীতে হ্যাঁ, আসবে কিন্তু এই চয়েস মডেলিং, ডিসক্রিট চয়েস মডেলিং। জি তো জি জি, সেক্ষেত্রে হচ্ছে যে সে ফর এক্সাম্পল চয়েস মিনস হচ্ছে যে হয়তো আমি কোথায় কোন সিটিতে বাস করতে যাচ্ছি,
হয়তো জি। 5টা বা 10টা অপশন আছে, তো আমার একটা চয়েস, অথবা কোন মোডকে আমি পছন্দ করতেছি, অথবা টুরিস্ট স্পট কোন সিটিতে আমি যেতে চাচ্ছি অ্যাজ এ টুরিস্ট হিসেবে, দিস ইজ দ্য চয়েস। তো এটাও কিন্তু এক ধরনের ডিসক্রিট ডেটা আর কি। হ্যাঁ, এটাও ডিসক্রিট ডেটা এবং এটা আমরা এই যে অ্যালগোরিদমে প্রায় ইউজ করি। হ্যাঁ। যেমন এটা আমরা ট্রান্সফার করেও করি। যেমন ধরেন আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি এবং সেখানে দেখলাম যে খাবারের মান ওটা খুব ভালো, ভালো, তারপর হচ্ছে মোটামুটি, খারাপ, খুব খারাপ। এই 5টা এগুলোকে আমরা নরমালি বললে কিন্তু বলবো এগুলো হচ্ছে যে কোয়ালিটেটিভ ডেটা, বাট এগুলো কিন্তু একটা র্যাঙ্ক আছে। সো আমরা যদি এটা নিয়ে ফার্দার অ্যানালিসিস করি তখন আমরা এটাকে আবার কনভার্ট করি। হ্যাঁ, যেমন হচ্ছে খুব ভালোর এগেনস্টে আমরা হয়তো 1 বা 5 দেই, তারপরে ভালোর এগেনস্টে 4 3 2 1, তখন কিন্তু এটা ওই ডিসক্রিটে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এটা যদিও নিউমেরিক না, এটা যদিও মানে কোয়ালিটেটিভ, বাট এটাকে আমরা কোয়ান্টিটেটিভে এনে অ্যানালিসিস করে ফার্দার লাস্টলি আমরা হচ্ছে যে ওটাকে রেজাল্টের সময় আবার কোয়ালিটেটিভ নিয়ে যাচ্ছি যে না, ম্যাক্সিমাম লোক সাপোর্ট করতেছে, এই রেস্টুরেন্টের খাবার হচ্ছে খুব ভালো। অ্যানালিসিসের সময় আমরা ওটা পারি না, ওইটাকে আমরা চেঞ্জ করে নিই। তো হ্যাঁ, এইভাবে কনভার্সন হয়, বাট এক্সাক্ট বা বেসিকলি ওটা হচ্ছে যে কোয়ালিটেটিভই থাকে বা ওইটাতে থাকে, বাট আমরা ট্রানজাকশন করে এটাকে হয়তো সার্টেন টাইমের জন্য ডিসক্রিটে কনভার্ট করার চেষ্টা করি ফর দ্য সেক অফ আওয়ার অ্যানালিসিস। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ভাই বেশ ভালো কিছু জিনিস বলবো। সবাই যদি এরকম আমরা একটু ইন্টারেক্টিভ হই, যে যতটুকু জায়গা জানি বা যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন হয়তো আলোচনা হয় এবং ওইটা আসলে সবার জন্য লার্নিং এ খুব হেল্পফুল হয়। তো এটাই আমি বারবার সবাইকে রিকোয়েস্ট করতেছি, কারণ একজন যদি বলে যায় এবং তার যদি বিভিন্ন রকম কোশ্চেন না আসে বা সাজেশন না আসে, তখন আলোচনাটা অনেকটা মনোটোনাস হয়, ফ্লেভার আসে না। সো সবাইকে আবারও রিকোয়েস্ট থাকলো যে কারো যদি কোনো সাজেশন থাকে বা কোনো কোশ্চেন থাকে, প্লিজ আমরা ওই সময় ওইটা আলোচনা করতে পারবো। তো এটা ছিল ভেরিয়েবলের আসপেক্টে ডেটার টাইপ, এবং আমরা যদি স্কেল অফ মেজারমেন্টের আসপেক্টে চিন্তা করি, সেই দিক দিয়ে আবার হচ্ছে ডেটাকে আমরা 4 ভাগে ভাগ করি। এটা হচ্ছে নমিনাল, যে কোনো ধরনের নাম। এটা স্টেপ বাই স্টেপ, যত আমি সামনের দিকে যাব তার কিছু ফিচার অ্যাড হবে। নমিনাল জাস্ট নেই, আমি বুঝলাম নমিনাল স্কেলে শুধুমাত্র ক্যাটাগরিতে ভাগ করা যায় এবং এখানে বিভিন্ন রকমের নাম থাকে। এটাকে ইন টার্মস অফ লেভেলও বলি, আমরা যখন ডেটাকে কাজ করি তখন আমরা এই জাতীয় ফিচার বা এই জাতীয় ডেটাকে আমরা বলি লেবেল। আর অর্ডিনাল, অর্ডিনাল থেকে আমরা নাম থেকে বুঝতে পারতেছি যেখানে একটা অর্ডার থাকে। হ্যাঁ, যেটা আমি একটু আগে বললাম, খুব ভালো, ভালো, মোটামুটি, একদম খারাপ, একটা অর্ডার থাকতেছে, ভালো থেকে খারাপ বা খারাপ থেকে ভালো। তো আগে ছিল কি নাম, নমিনাল, নামের মধ্যে আমি যখন একটু অর্ডার দিয়ে দিলাম, বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, ভালো থেকে কম ভালো, কম ভালো থেকে ভালো, এই ফিচারটা দিলাম অর্ডার, তখন এটা হয়ে গেল অর্ডিনাল। এখন অর্ডারের মধ্যে আমি যখন ইন্টারভাল দিব, একটু আগে এক ভাই খুব ভালো একটা এই কথা বলছিল, ওইটাই এই জায়গাটাতে আসছে ইন্টারভাল, তখন হয়ে যাচ্ছে এটা ইন্টারভাল। ইন্টারভাল কিভাবে দিব, যেমন এই জায়গাটার একটা ভালো এক্সাম্পল হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারে যেমন আমাদের টেম্পারেচারের রেঞ্জ থাকতে পারে 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, আবার হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, অথবা 1 থেকে 10, 20 থেকে 30, 40 থেকে 50, এরকম যখন এক একটা রেঞ্জ বা ইন্টারভাল থাকবে, ওই জাতীয় ডেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারভাল ডেটা। এবং লাস্টলি রেশিও, এটা খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। ইন্টারভালের মধ্যে যদি একটা ইন্টারেস্টিং ফিচার বা একটা ফিচার অ্যাড করে দেওয়া যায়, তখনই এটা রেশিও হয়। সেটা হচ্ছে অ্যাবসোলুট জিরো। ইন্টারভালে অ্যাবসোলুট জিরোটা থাকে না, জিরো থাকে বাট হুইচ ইজ নট অ্যাবসোলুট। রেশিওতে যেটা থাকে সেটা হচ্ছে অ্যাবসোলুট জিরো। মজার এক্সাম্পলটা হচ্ছে এটা, টেম্পারেচার। টেম্পারেচার দিয়ে এটা খুব ভালোভাবে বোঝানো যায় যে এখানে 0 ডিগ্রি টেম্পারেচার, এতে কিন্তু এটা মিন করে না যে এখানে কোনো টেম্পারেচার নাই। এটা দ্বারা এটা মিন করে যে এখানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যার কিন্তু অন্য স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, অন্য স্কেলে কিন্তু আমরা আবার আরেকটা ভ্যালু পাবো -20, হ্যাঁ 273 পয়েন্ট সামথিং কেলভিন।
সো ওখানে কিন্তু কিছু একটা টেম্পারেচার আছে এবং তার নেগেটিভ ভ্যালু আছে। হ্যাঁ, এবং মানে নেগেটিভ ভ্যালু আছে যে এর নেগেটিভ ভ্যালু হতে পারে টেম্পারেচারের ক্ষেত্রে। বাট আমরা যদি এটা বলি যে এই ঘরে মানুষ আছে 0 জন, ওটা মিন করে অ্যাবসোলুট জিরো, ওখানে আসলেই কোনো মানুষ নাই। হ্যাঁ, সো রেশিওতে ইন্টারভ্যালের থেকে এই জায়গাটাতে যে একটা এক্সট্রা ফিচার থাকবে সেটা হচ্ছে অ্যাবসোলুট জিরো থাকতে পারে। সো এইটা হচ্ছে আমাদের জাভেদ ভাই, এই নমিনাল of ডাটার ক্ষেত্রে এসপিএসএস কিন্তু কন্টিনিউয়াস ডাটাকে নমিনাল ডাটা হিসেবে ট্রিট করে। আচ্ছা আচ্ছা এজ, হ্যাঁ এজ, ইনকাম, এই যে ডাটাগুলা, কারণ এসপিএসএস এ আসলে আসি ওখানে 3 ধরনের ডাটা টাইপ: নমিনাল, অর্ডিনাল আর স্কেল। সরি, জি তো এই যে যেমন স্কেলই আছে ভাই, স্কেলে, হ্যাঁ হ্যাঁ, স্কেলই করে, scale আছে। স্কেল কন্টিনিউয়াস ডাটা। কিন্তু এই যে এটা কি বলবো এটাকে, সেক্স যেরকম যে ডাটা, এটাকে সাধারণত এগুলো নমিনাল হিসেবে সে নেয়। হ্যাঁ স্কেলটা হচ্ছে কন্টিনিউয়াস। সরি, জি দুই অত জিরো অন, এই এই সেই হ্যাঁ সমস্ত হ্যাঁ data বাইনারি কিন্তু- ফরম্যাটে হ্যাঁ, নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এগুলো কিন্তু নমিনাল হিসেবে নেয়। জি জি ইন্টারেস্টিং। জাভেদ, একটু একটু জি অন্য সেন্সে যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করতেন। যেমন হ্যাঁ কন্টিনিউয়াস ডেটা যখন থাকে, কন্টিনিউয়াস ডেটা মানে এটা যোগ বিয়োগ গুণ ভাগ আমরা সবই করতে পারবো, তাই তো? রাইট, নমিনাল ডেটায় অ্যাবসলিউটলি যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই হবে না। হবে না। হ্যাঁ ডিসক্রিট ডেটা যেটা আরেকটা যেটা বললেন হচ্ছে আপনার অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটা বোধহয় র্যাঙ্কিং পসিবল বাট যোগ র্যাঙ্কিং বিয়োগ পসিবল বা পসিবল। যোগ বিয়োগ পসিবল না। রাইট। আর হচ্ছে ক্ষেত্রে নমিনাল, অর্ডিনাল, আর একটা হচ্ছে আপনার ইন্টারভালের Ratio। ক্ষেত্রে বোধহয় এটা পসিবল, তাই তো? যোগ আপনার বিয়োগটা পসিবল। যোগ বিয়োগ পসিবল, কিন্তু এটার আবার গুণ ভাগ কিছু মিন করে না আর কি। হ্যাঁ এটা এই যে এটা এই জায়গাটা দিয়ে খুব সুন্দরভাবে বোঝা যায়। ভাই খুবই আচ্ছা। সুন্দর কিছু কথা বলতেছিল, এটা আমাদের খুবই দরকার। আমি খুবই সরি, অ্যাকচুয়ালি আমি যখন স্ক্রিন শেয়ার করছি তখন কে রেসপন্স করছেন আমি দেখতে পাচ্ছি না, আমার আমার টিচার কিনা বা কিনা। সো আমি যদি এটা সমস্যা ভুল নেই জাভেদ, এটা সমস্যা নেই। আমি হচ্ছে সোহেল ভাইয়ের কলিগ। ওকে সবাই এখানে স্টুডেন্ট, আমরা এখন সবাই আপনার স্টুডেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা সবাই শিখছি। থ্যাংক ইউ। মানে আমি এই এই জায়গাটা দিয়ে একটু নিজেকে সেভ করতে পারলাম, আমি কাকে কিভাবে সম্বোধন করছি আমি আসলে বুঝতে পারছি না। সো থ্যাংক ইউ। এই এই টেবিলটা দেখলে আমরা বুঝতে পারবো, যেমন হচ্ছে স্কেল অফ মেজারমেন্টে আমরা যে ডেটা টাইপ দেখলাম সেখানে নমিনালের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাউন্ট করতে পারি আর আমরা মোড নির্ণয় করতে পারি। যদি আমরা স্ট্যাটিস্টিক্স এর মোড, মিডিয়ান, মিন এই জিনিসগুলো না জানি কোনো সমস্যা নাই, আমরা ফার্দার এগুলো দেখবো এবং হাতে কলমে পাইথন দিয়ে আমরা এগুলো মেজার করব। সো কোনো নেই, আমি জানি অনেকে জানেন অনেকে জানেন না, যারা একদমই ফ্রেশার হয়তো তারা স্ট্যাটিস্টিক্স এর সাথে এখনো ওইভাবে পরিচিত হননি, তারা জানেন না। সো মাথা খারাপ করার কিছু নাই, আমরা এই জিনিসগুলো পরে আবার ভালো করে শিখবো। তারপরে এখানে আমি অল্প করে বলবো, মোড হচ্ছে সব থেকে বেশি বার যে সংখ্যাটা বা নামটা থাকবে। যেমন 5 জন নামের ভিতরে হয়তো অর্ণবের নাম 3 বার আছে, তো ওই যে 3 বার আছে সব থেকে বেশি আছে সেটা হচ্ছে মোড। সো এখানে নমিনাল যে ডেটা টাইপটা থাকে তার মোড নির্ণয় করা যায় আর তার কাউন্ট করা যায়, আর কিছুই করা যায় না। অর্ডার করা যায় না, মানে অর্ডার মানে কম থেকে বেশি, বেশি থেকে কম এগুলো করা যায় না। মিডিয়ান বের করা যায় না। মিডিয়ান হচ্ছে যদি আমরা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাই তাহলে মাঝের সংখ্যাটা বা মাঝের দুইটা সংখ্যার যোগফলের মানে মিন, ওটা হচ্ছে মিডিয়ান। এটাও করা যায় না। মিন নির্ণয় করা যায় না। অ্যারিথমেটিক মিন হচ্ছে যে কটা সংখ্যা আছে তা যোগ করে ওই সংখ্যা নাম্বার দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা মিন, ওটাও বের করা যায় না। যোগ বিয়োগ করা যায় না, গুণ ভাগ করা যায় না। অ্যাবসলিউট জিরো তো নমিনালের নাই। বাট অর্ডিনালের ক্ষেত্রে যদি যাই, এটা কাউন্ট এবং মোড নির্ণয় করার পাশাপাশি যেহেতু এখানে একটা অর্ডার আছে তার মানে অর্ডার করা যায় ভালো থেকে কম ভালো বা কম ভালো থেকে ভালো, আর এর মিডিয়ান বের করা যায়। যেহেতু একটা অর্ডার সেহেতু আমরা এটাকে মানে কম ভালো থেকে ভালো বা ভালো থেকে কম ভালো করে মাঝখানেরটা বের করতে পারি। সো এর জন্য এটা মিডিয়ান নির্ণয় করা যায়। ইন্টারভালের ক্ষেত্রে এইগুলো তো যাই, প্রত্যেকটা তার আগেরটা সুপিরিয়র অ্যাকচুয়ালি, তার মানে অতটুকু তো যাই, তার পাশাপাশি যেটা যায় মিন নির্ণয় করা যায়, ইন্টারভালে যোগ বিয়োগ করা যায়। বাট হ্যাঁ, গুণ ভাগ করা যায় না, যেটা একটু আগে স্যার বলতেছিলেন। রিয়েলি থ্যাংক ইউ, যে এটা আসলে গুণ বা ভাগ করা যায় না এবং এর অ্যাবসলিউট জিরো নাই।
এবং এই দুইটা ফিচার যখন অ্যাড করে দেওয়া হচ্ছে তখন এটা রেশিওতে কনভার্ট হয়ে যাচ্ছে। সো স্কেল অফ মেজারমেন্টের থেকে আমরা সাধারণত এই 4 ধরনের ডেটা পেয়ে থাকি এবং এই ডেটার উপরও বেস করে আমরা যখন ফার্দার মেশিন লার্নিং অ্যালগরিদম সেট করব তখন আমরা বুঝবো। যেমন নমিনাল ডেটার ক্ষেত্রে আমরা যদি কোনো ইউজ করি তখন আমরা রিগ্রেসর টাইপ, জাস্ট বলার জন্য বলা, কারো যদি বুঝতে প্রবলেম হয় সমস্যা নাই, জাস্ট বলার জন্য বলা, রিগ্রেসর টাইপ কোনো অ্যালগরিদম ইউজ করব না। সেখানে আমরা ক্লাসিফিকেশন টাইপ বা হাইয়েস্ট ক্লাস্টার টাইপ অ্যালগরিদম ইউজ করব। কিন্তু যখনই আমরা দেখবো যে সেখানে রেশিও টাইপ কোনো ডেটা আছে তখন কিন্তু ওখানে আমরা ক্লাসিফিকেশন ইউজ না করে রিগ্রেসর টাইপ অ্যালগরিদম ইউজ করতে চেষ্টা করব। সো এই ক্লাসিফিকেশন, রিগ্রেসর এগুলো কি, এগুলো আমরা ফার্দার আলোচনা করব। জাস্ট এখানে বললাম যে ডেটা টাইপের উপরে অ্যালগরিদম গুলো ভ্যারি করে, কারণ তাদের পারফরমেন্স এক এক টাইপের ডেটার উপরে এক একটা অ্যালগরিদমের এক এক রকম। সো এটা ছিল আমাদের ডেটা কি, ডেটা সায়েন্সের জন্য। এবং ফার্দার হচ্ছে ডেটা সায়েন্স কি, আমরা ওই দিকটাতে আজকে যাব না। আজকে ছোট্ট করে একটা বিষয় আরেকটু দেখব, সেটা হচ্ছে ডেটা সায়েন্সের টুল বক্স। কার কোনো কোশ্চেন থাকলে আমরা অবশ্যই করতে পারি যে কোনো সময়, কোনো প্রবলেম নেই। জাভেদ, একটা ছোট্ট কোশ্চেন আছে, আপনি আজকের লেকচার শেষ করার আগে যদি একটু ব্যাখ্যা করতেন। হ্যাঁ, ডেটা সায়েন্স আর ডেটা ইঞ্জিনিয়ারিং এই দুটোকে আমরা কিভাবে ডিস্টিংগুইশ করি, এটা যদি একটু ব্যাখ্যা করতেন আর কি। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এইটাকে আমি যদি ছোট্ট করে বলি সেটা হচ্ছে যে ডেটা ইঞ্জিনিয়ারিং কিন্তু ডেটা সায়েন্সের মধ্যে ইনবিল্ট থাকে। ডেটা সায়েন্স এটাকে কভার করে। হ্যাঁ, ডেটা ইঞ্জিনিয়ারিং ইটস এ পার্টস অফ ডেটা সায়েন্স। বাট আপনি যদি আরো ব্রিফ চান তাহলে এটা আমাকে একটু সময় নিয়ে এক্সপ্লেন করতে হবে, যা কিনা আমি আপনাকে ফার্দার ক্লাস অবশ্যই করবো যে ডেটা ইঞ্জিনিয়ারিং কি এবং ডেটা সায়েন্সটা কি, এবং এই দুইটাকে আমরা কেন দুইটা আলাদা লেভেলিং দিয়ে ডিসকাস করতেছি বা আলাদা লেভেলিং করেছি। শিওর শিওর, থ্যাংক ইউ জাভেদ। সো আজকে আমরা আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। এটা আসলে আমাদের আজকে শিডিউলে ছিল, আপনাদেরকে একটু বলে রাখা যে আমরা জিনিসগুলো শিখতেছি এগুলো ঠিক আছে, বাট আমরা যখন হ্যান্ডস অন প্র্যাকটিস করব তখন আমরা কি কি টুলস ইউজ করব। এবং আমি এই বইটা আপনাদের সাথে শেয়ার করে দিব, বা ফজলে রাব্বি ভাই এটার আপডেট হ্যাঁ ভাই, অলরেডি শেয়ার করা হয়ে গেছে মেইলের মাধ্যমে, আগেই শেয়ার করা হয়েছে বইটা। ওকে গ্রেট। এটা শেয়ার করার কারণ হচ্ছে এই যে টুলগুলো আছে এগুলো কিভাবে ইনস্টল করতে হয়, এগুলো সোর্স কি, এগুলো অলরেডি বইয়ের ভিতরে দেয়া আছে। সো যেটা হবে যে ওখান থেকে দেখে আপনারা প্র্যাকটিস করতে পারবেন, এবং আমরা যখন ক্লাসেও প্র্যাকটিস করব তখন অ্যাকচুয়ালি যদি কারো কোনো প্রবলেম হয় তখন ওটাও ওখানে সলভ করে দেওয়া হবে। বাট আমি যেটা সাজেস্ট করি, আমি যেটা করতাম, আমি যখন এই কোর্সগুলো করেছি বা আমি যখন শিখতাম, আমি পরের দিন কি হবে ওটা একটু নিজে আগেই প্র্যাকটিস করতাম। তাহলে হতো যেটা, আমি আগে জানতে পারতাম যে আমার এই এই জায়গায় প্রবলেম হয় বা এই এই জায়গায় প্রবলেম হচ্ছে। আমি পরের দিন আমার কনসেন্ট্রেশন থাকতো যে জায়গায় আমার প্রবলেম হয় বা হচ্ছে। সো এটা আপনারা করতে পারেন, আগে নিজেরা একটু ট্রাই করে দেখতে পারেন। তারপর যদি দেখেন যে এই জায়গাটায় আমার ইরর আসছে, তো নেক্সট ক্লাসে আপনি একটু আগায় যাবেন। আপনি কিছু স্টেপ তো করে ফেলছেন, ওটা আর আসলে রিপিট হবে না, আপনি ডিরেক্টলি ওখানে যে তারপর ওই জায়গাটা সলভ করে ফেলতে পারবেন। সো আমি যদি আবার একটু আলোচনায় আসি, ডেটা সায়েন্সের টুল বক্সে আমরা মেইনলি আচ্ছা, আসলে এই বইটার কি মানে পিডিএফ বা ডাউনলোড করার মতো অপশন আছে কোথাও বা এরকম? আচ্ছা, এটা আসলে একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে ফজলে রাব্বি ভাই এই বইটা রকমারির সে হচ্ছে যে পাবলিশ করছে। সো যদি কেউ চায় ওখান থেকে ওটা সে পারচেজ করে নিতে পারবে। ইভেন দো ফজলে রাব্বি ভাইয়ের সাথে কথা বললেও এখান থেকে পারচেজ করে নিতে পারবে। এখান থেকে এটাকে পিডিএফ করে ডাউনলোড করা যায়। হ্যাঁ, এখান দিয়ে শুধুমাত্র যদি কেউ শুধু পড়াশোনা করার জন্য রাখে এবং এটাকে দেখে, এইটুকুই করতে পারবে। সে চাইলে শেয়ারও করতে পারবে যে কারো কাছে, বাট এটাকে পিডিএফ করে ডাউনলোড করে যে তার হচ্ছে যে ডোমেইনে বা লোকাল ইসে রেখে দিবে হার্ডওয়্যারে, এটা আসলে পসিবল হয় না। আমি নিজেও ট্রাই করছি এবং আমিও পারিনি। তো এটা পসিবল হয় না। যদি কারো একান্তই দরকার হয় তাহলে হচ্ছে যে ফজলে রাব্বি ভাইয়ের সাথে কথা বলে অথবা রকমারিতে অর্ডার করে তাকে কালেক্ট করতে হবে। জি। সো ডেটা সায়েন্সে অ্যাকচুয়ালি আমি যদি একটু অন্য বিষয় বলি যে আমাদের কি কি প্রি রিকোয়ারমেন্ট,
বা প্রিরিকুইজিট, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্যাল নলেজ দরকার। এটা সর্বপ্রথম লাগে। যেমন ওই যে এখানেও কয়েকটা জায়গায় লেখা আছে বা একজন বড় সায়েন্টিস্ট খুব সুন্দরভাবে বলছিল যে গ্রামের স্ট্যাটিস্টিক্স, শহরে এসে নাম রাখছে ডেটা সায়েন্স। আসলেই বিষয়টা এরকম। স্ট্যাটিস্টিক্স এর উপরে আরো কিছু ফিচার দিয়ে আরো সুন্দরভাবে এটাকে লুক দিয়ে আমরা এটার নাম দিচ্ছি ডেটা সায়েন্স, মানে ওয়ার্ল্ড ওয়াইড এটাকে নাম দিচ্ছে ডেটা সায়েন্স। তার মানে এটা সর্বপ্রথম প্রিরিকুইজিট হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর বেসিকটা খুব ভালোভাবে বুঝতে হয়, এবং পরবর্তীতে ওই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হলে আমাদের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে কাজটা করতে খুব সুবিধা হয়। সো এর জন্য আমরা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এবং কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লাগে যেটাতে আমরা আসলে কম ফোকাস করেও কাজ করতে পারি। এগুলো কেন লাগে? এগুলো হচ্ছে আমাদের অ্যালগোরিদম যে কাজ করে, ওরা বেশ কিছু ইকুয়েশন ড্রাইভেন। সো ইকুয়েশন গুলো বোঝার জন্য আমাদের ম্যাথমেটিক পার্টটা লাগে, বাট প্রবলেম হচ্ছে ওটা অনেক কমপ্লেক্স। সো ওইটা না বুঝেও অ্যাপ্লাই করা যায় যদি বেসিকটা বোঝা থাকে স্ট্যাটিস্টিক্সে। এজন্য আমরা ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রা একটু কম দেখি, ম্যাট্রিক্স বা এরকম কিছু জিনিস আমরা কিছুটা আলোচনা করি। দেন হচ্ছে আমরা সব থেকে বেশি প্রায়োরিটি দেই স্ট্যাটিস্টিক্সে, এবং এটাই দেওয়া উচিত। এবং এটাকে অপারেশনাল করার জন্য আমাদের কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। সো আমি পার্সোনালি হচ্ছে যে আর এবং পাইথন দিয়ে কাজ করি। দুইটাতেই কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক আছে, বাট মেশিন লার্নিং এর জন্য সব থেকে বেস্ট হচ্ছে পাইথন। এটা মানে সব দেশের সব জায়গায় মানে এটা একসেপ্টেবল। কারণ হচ্ছে যে এই যে অ্যালগোরিদম যেগুলো আছে মেশিন লার্নিং এর জন্য, এটা পাইথনে অনেক বেশি বিল্ট ইন লাইব্রেরিজ আছে। আমরা লাইব্রেরিজ কি ফিউচারে শিখবো, এবং তার ভিতরে থাউজেন্ডস অফ ফাংশন দেয়া আছে। সো ওই লাইব্রেরি গুলো ইউজ করে আমরা খুব ইজিলি মেশিন লার্নিং করতে পারি। এর জন্য ডেটা সায়েন্সে বর্তমানে পাইথনটা সব থেকে বেশি পপুলার হয়। এর জন্য আমরা এই কোর্সটাতেও পাইথনটা দিয়েই ডেটা সায়েন্সের কাজটা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সো এর জন্য আমাদের কিছু টুলস লাগবে। যেমন আমরা কিছু মেশিন লার্নিং এর কাজ কিন্তু এক্সেল, তারপর হচ্ছে এসপিএসএস এর দিয়েও করা যায়। যেমন স্ট্যাটিস্টিক্যাল কাজ তো আমরা অনেকেই করি, বাট যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা সেটা হচ্ছে এটা একদম ওপেন। আমাদের ইচ্ছা করলো আমরা আমাদের মতো করে কি করতে পারি, লিমিটেশন থাকে না, যা কিনা এসপিএসএস অথবা এক্সেলে অনেক বেশি লিমিটেশন থাকে। কারণ তারা জানে না, তারা কিছু বেসিক জিনিস ডেভেলপ করে দিছে। তো ওর বাইরে কোনো কাজ করতে হলে তখন আমাদেরকে আসলে আটকে যেতে হয়। এর জন্য প্রোগ্রামিং এর উপর ডিপেন্ড করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। তাহলে কেউ আটকাতে পারে না, নিজের মতো করে যেটা লাগবে সেটাকে ডেভেলপ করে কাজ করা যায়। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আসলে অনেকে অনেক কিছু ইউজ করে, লাইক পাইচার্ম, তারপরে স্পাইডার, আইডিয়ালি যেটা কিনা খুবই বেসিক পাইথনের জন্য। তারপরে অনেক কিছু আছে, আসলে অনেক কিছু। আমি হয়তো অল্প কিছু জানি, এর বাইরেও আরো অনেকে আছে যারা ইউজ করে। বাট সব থেকে বেশি পপুলার হচ্ছে নোটবুক। নোটবুকের সুবিধা হচ্ছে এখানে নোটবুক নাম শুনে বোঝা যাচ্ছে নোটবুকের মতোই সবকিছু গুছানো থাকে, কোড থাকে, কোডের উপরে যদি কেউ কিছু লিখে রাখতে চায় সেটা লিখে রাখা যায়, ইমেজটা ওইভাবেই থাকে। মানে খুব সুন্দর। নোটবুকে আমরা যেমন সবকিছু সাজায় গুছায় লিখে রাখি, ওই রকম ভাবে সাজায় গুছায় লিখে রাখা যায়। ওখানে প্রোগ্রামিংও করা যায়, লিখেও রাখা যায়। সো এত ফ্যাসিলিটি দেওয়ার কারণে নোটবুকটা অনেক বেশি পপুলার হয়ে গেছে। সো এরকম একটা নোটবুক আছে সব থেকে যেটা পপুলার, সেটা হচ্ছে জুপিটার নোটবুক, এবং এটা অ্যানাকোন্ডা নেভিগেটরের ভিতরে বিল্ট ইন থাকে। সো অ্যানাকোন্ডা নেভিগেটর হচ্ছে একটা, এটাকে বলে হচ্ছে আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এখানে আপনার অনেকগুলো এরকম লাইক টুলস দেয়া আছে যেখানে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করতে পারবেন, যার ভিতরে একটা হচ্ছে জুপিটার নোটবুক। সো এটা আমাদেরকে ফার্স্ট অফ অল অ্যানাকোন্ডা নেভিগেটর বলে, এটাকে অ্যানাকোন্ডা নেভিগেটর। এটা আমাদেরকে ইনস্টল করতে হবে। তার জন্য যেটা করতে হবে, এটা সবার প্র্যাকটিস করবেন, এবং নেক্সট ক্লাসে আমরা এটা কিছুটা এখানে বসে ইনস্টল করার ট্রাই করব। সেটা হচ্ছে www.anaconda.com। এই সাইটটাতে গেলে এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সেখানে গিয়ে আপনারা এরকম একটাই পাবেন, অ্যানাকোন্ডা। এটা হয়তো আপডেট হয়েছে এখন, এটা আগে ছিল 3.5.1.0 64 বিট সেটআপ। এখানে একটু একটা বিষয় আছে যে যাদের 64 বিট, এখনকার পিসি গুলো সবাই 64 বিট, তারা এটাই ডাউনলোড করবেন। বাট কারো যদি 32 থেকে থাকে তাহলে ওখানে এই অপশনটাও থাকে,
32 বিটস। সো সে যেন 32 বিটসটাকেই ডাউনলোড করে। দেন হচ্ছে যে আমরা নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করি, একদম নর্মাল সফটওয়্যার ওইভাবে অ্যাকচুয়ালি এটাকে ইনস্টল করতে হয়। নেক্সট নেক্সট নিয়ে যে লাস্টে ইনস্টল দিলে ইনস্টল হয়ে যায়, লাস্টে ফিনিশ দিয়ে বের হয়ে যেতে হয়। এটা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটর ইনস্টলেশনের প্রসেস। আমরা নেক্সট ডে হয়তো এটাকে হ্যান্ডস অন প্র্যাকটিস করব, এবং এটা যখন আমরা ইনস্টল করব তখন এটাকে কল করার পরে আমরা ভিতরে এই টুলস গুলো দেখতে পাবো। একটা হচ্ছে জুপিটার ল্যাব, জুপিটার নোটবুক, কিউটি কনসোল, স্পাইডারও অনেক পপুলার, বাট ওই যে নোটবুকের যে একটা ফ্যাসিলিটি বললাম সবকিছু নোট হয়ে থাকে একদম নোটবুকের মতো, এটা থাকে না। এটা একটা কাজ করার পর অন্য কাজ করলে আগের গুলো ইরেজ হয়ে যায়। কোডটা থাকে, লেখা হয়তো থাকে, কিন্তু ওই যে আপনি যে ইমেজ জেনারেট করছেন বা প্রোডাক্ট জেনারেট করছেন ওগুলো আর থাকে না। তো ওইটার জন্যই নোটবুক। আপনি প্রিভিয়াসলি কি হিস্টোরিতে আপনি কি কাজ করছেন কি না করছেন সব নোটবুকের মতো লেখা থাকবে, গুছানো থাকবে। সো আপনি পরে একবার চোখ বুলাই গেলেই সব মনে পড়বে, বাট স্পাইডারের ক্ষেত্রে বা অন্য কারো কিছু এটা থাকে না। সো এটা হচ্ছে একটা নোটবুকের বেস্ট পার্ট। তারপরেও স্পাইডার অনেক পপুলার। দেন অরেঞ্জ, আমরা এখানে দুই রকমের প্রোগ্রামিং করি। একটা হচ্ছে রাইটিং, আমরা কোড করার মাধ্যমে কোডের মাধ্যমে প্রোগ্রামিং করি, কোড লিখি। আর একটা হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং। অরেঞ্জ হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং করে, এটাও খুব ইন্টারেস্টিং। এখানে আমাদেরকে কোড লিখতে হয় না, এখানে আমরা যে মেথড বা যে অ্যালগোরিদম দিয়ে অ্যানালিসিস ডেটাটা এক জায়গায় ইম্পোর্ট করব, মানে এটার পার্থক্য হচ্ছে লিনাক্স আর উইন্ডোজ সিস্টেমের মতো। উইন্ডোজে আমরা ক্লিক 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 করে 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 সব কাজ করে ফেলি, ডাটা ট্রান্সফার এই করে সে এই করে ফেলি। আর লিনাক্স অপারেটিং সিস্টেমে আমাদেরকে কোড করে করে যেতে হয়, যদিও লিনাক্স এখন আপডেট করে ফেলছে। অরেঞ্জে আমাদেরকে কোনো কোড করতে হয় না, আমরা ক্লিক করে এখান থেকে ওখানে ড্রাগ করে এইভাবে করে আমরা মেশিন লার্নিং অ্যালগোরিদম করে ফেলতে পারি। বাট এটা তো প্রবলেম হচ্ছে, এটাও কিছু লিমিটেশন আছে। কিন্তু নোটবুকে যখন আমরা কোড করতে পারি তখন আমরা স্বাধীন, আমরা অনেক কিছু করতে পারি। এবং আর স্টুডিওর প্যাকেজ এখানে দেয়া আছে ভিজুয়াল কোড, যারা সি সি প্লাস প্লাস ওইখান তো জাভা করতে, তারা এই যে ভিএস কোড দিয়ে আসলে এটা করতে পারবে। সো আমাদের অ্যাকচুয়ালি টার্গেট থাকবে জুপিটার নোটবুকে কাজ করা, বাট এই টুলগুলো অ্যানাকোন্ডা নেভিগেটরের ভিতর বিল্ট ইন থাকে। যার যখন লাগবে সে এই লঞ্চে ক্লিক করে বা ইনস্টলে ক্লিক করে ফার্দার ওপেন করতে পারবে। ভাই একটা কোয়েশ্চেন মনে ছিল, ওই যে শাহজাহান অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। শাহজাহান, আপনি কোয়েশ্চেনটা করেন। শাহজাহান, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ ভাই, সম্ভবত ওর নেটওয়ার্কের সমস্যা, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, শাহজাহান, আপনি মেসেজে লিখে দেন আপনার প্রশ্নটা। ওকে। সো এটা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটর সম্পর্কে আইডিয়া। এবং এর বাইরে আমি যখন এই অ্যানাকোন্ডা নেভিগেটর ইনস্টল করলাম, দেন জুপিটার নোটবুকে যে লঞ্চ করলাম, তখন এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা। এবং সেখানে আমি যখন কোনো কাজ করব তখন সেটা এরকম এক একটা ফাইল হিসেবে জমা হবে, যার এক্সটেনশন হবে .ipynb। এটার মিনিং হচ্ছে আইপাইথন নোটবুক। সো এইরকম নোটবুক হিসেবে এখানে জমা হবে। এটা আমরা আসলে পরে দেখবো, বাট এখন জাস্ট বলার জন্য যে এরকম একটা হচ্ছে আমাদের ইন্টারফেস ওপেন হবে যখন আমরা জুপিটার নোটবুক লঞ্চ করব। এবং তারপরে যখন আমরা নোটবুকের ভিতরে বা যে কোনো একটা নোটবুক ওপেন করব, তার ভিতরে এরকম জিনিসটা থাকবে, এরকম একটা ইন্টারফেস, যেখানে এই যে আমরা কোড লিখবো, কোড ইনপুট দিতে পারবো, তার এগেইনস্টে আবার এখানে প্রিন্ট হবে। এগুলো আমরা সামনে আস্তে আস্তে দেখবো কিভাবে কোড লিখতে হয়, আমরা বেসিক কিছু সিনট্যাক্স কিভাবে লিখতে হয় এগুলো আমরা দেখবো। এটা ছিল আমাদের অ্যানাকোন্ডা নেভিগেটরের মাধ্যমে জুপিটার নোটবুক সবথেকে পপুলার যেটা।
এবং রিসেন্টলি আরেকটা এরকম টুলস খুব পপুলার হচ্ছে, সেটা হচ্ছে গুগল কোল্যাব। এটা জুপিটার নোটবুকের মতো সেম, এবং এটার কিছু ভালো এবং খারাপ দিকও আছে। সেটা হচ্ছে, এটা ভালো দিক হচ্ছে এটা অনলাইন, আপনাকে কোনো কিছু ইনস্টল করতে হবে না। যেমন লাইক এরকম, কারো যদি একটা জিমেইল অ্যাকাউন্ট থাকে, সে জাস্ট তার ব্রাউজারে যাবে এবং লিখবে হচ্ছে যে গুগল কোল্যাব, এরকম লিখলে পরেই গুগল কোল্যাব চলে আসবে, এবং সেখানে যে নিউ নোটবুক দিলে পরেই এভাবে করে চলে আসবে। তো এটা অনেক হ্যান্ডি, এটা আমি মানি যে আমাকে কোনো কিছু ইনস্টল করতে হচ্ছে না, এবং আমি জাস্ট একবারেই একটা ইউজ করতে পারতেছি। এখানে আমি যে কোনো কিছুই করতে পারি একবারে। এরকম করলে পরে এটা যেটা করতেছে, গুগল আমাদেরকে একটা স্পেস দিচ্ছে। হ্যাঁ, এবং অনেক সময় এরকম হয়, আমরা যখন জুপিটার নোটবুকে কাজ করি ভাই, তখন আসলে আমাদের লোকাল পিসির যে, মানে আমি যে পিসিতে কাজ করতেছি, ওর যে ক্যাপাসিটি ওটাই ইউজ করে, মানে ওর যত র্যাম আছে বা ওর যত হার্ড ডিস্ক আছে ওটাকেই ও ইউজ করে। বাট গুগল করছে কি, ও এরকম একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে যেখানে ওর যে সেন্ট্রাল পিসি, সেখান থেকে ও আপনার সবার জন্য, আপনারা যখন এই গুগল কোল্যাবে যাবেন তখন আপনাদের জন্য একটা র্যাম আর একটা ডিস্ক অ্যালোকেট করে দিবে। এবং আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ পর্যন্ত এই র্যামটা এবং এই ডিস্কটা আপনার জন্য অ্যালোকেটেড। বাট আপনি যখন বের হয়ে যাবেন, মানে কাজ করতেছেন না, এরকম মোটামুটি 20 মিনিটের মতো হয়ে যাবে, তখনই আপনার যত কাজ করছেন এটাকে ও মুছে দেয়, এবং হচ্ছে এই স্পেসটা ও অন্য কাউকে অ্যালোকেট করে দেয় যে কিনা এখন কাজ করতেছে, কারণ কোনো স্পেস বসায় রাখেন। তো এটা হচ্ছে ওর ড্রব্যাক। এবং এর পজিটিভ দিক হচ্ছে আপনি খুব দ্রুত এখানে যে কোনো কিছু ইনস্টল করা লাগবে না, এখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন। সো কাজ শেখার জন্য আবার হচ্ছে ভালো জুপিটার নোটবুক, এটা সবাই বলে। এবং যারা বড় বড় প্রোগ্রামার বা রিসার্চার, যারা ডেটা অ্যানালিসিস করে, তারা প্রিফার করে জুপিটার নোটবুক। সো এর জন্য ফজলে রাব্বি ভাই এবং আমিও প্রিফার করব। যে কোনোটাতেই যে কেউ কাজ করতে পারে, কোনো প্রবলেম নেই, বাট জুপিটার নোটবুকটাতে কাজ করলে অ্যাকচুয়ালি লার্নিংটা ভালো হবে। সো এই টুলস গুলোই আমরা আসলে ফার্দার শিখবো। আমরা নেক্সট ক্লাসে এই টুলস গুলো কিভাবে ইনস্টল করতে হয়, আপনারা মানে নেক্সট ক্লাসের আগে বাসা বসে একটু প্র্যাকটিস করে নিলে এটা ভালো হবে ফর শিওর। আর তাছাড়া আমরা নেক্সট ক্লাসে সামনাসামনি ওইটা সবাই একটু ইনস্টল করার চেষ্টা করবো, এবং কারো কোনো প্রবলেম হলে ওটা সবাই মিলে হেল্প করে তাকে প্রবলেমটা সলভ করে দেবো। সো এই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের প্ল্যান এবং আজকের আলোচনা। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমরা সেটা ডিসকাস করতে পারি। শাহজাহান সম্ভবত আরেকবার কানেক্টেড হয়েছে। শাহজাহান, আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। যাই হোক, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আজকে ক্লাসের উপর আপনারা আনমিউট করে কোয়েশ্চেনটা করুন। কোশ্চেনের বাইরে যদি কারো সাজেশনও থাকে কোনো, যে বা লাইক ক্লাসটাতে কি কি লিমিটেশন ছিল, আমরা জাস্ট আজকে একটা ডিসকাশন করলাম, এই ডিসকাশনটা আরো কিভাবে হলে ইন্টারেস্টিং হবে, এই জাতীয় কোনো সাজেশন থাকলেও প্লিজ সাজেশনটা তার কাছ থেকে চাচ্ছি। আমাদের রমন স্যার হ্যান্ড রেজ করেছেন, স্যার হয়তো কিছু বলতে চাচ্ছেন। হ্যাঁ, ধন্যবাদ জাভেদ। আমার একটা কোশ্চেন, আসলে আমি এর আগে একটা ইনস্টল করেছিলাম, এটা পাইথনের, তুমি যেটা বলেছিলে যে একটা বেসিক একটা আইডি এবং কি একটা যেন ছিল আর কি, ওটা আমি ডিলিট করে দিয়েছি। আইডিয়ালি হ্যাঁ, জি। আইডিয়ালি, এবং আরেকটা মানে জাস্ট গ্রাফিক্যাল একটা ইয়ে করা যায়, সেটা দিয়ে আর কি লেখার সহজেই বোঝা যায় আর কি। কিন্তু আজকে যেটা এখানে তুমি দেখালে সেগুলো তো যেমন জুপিটার ইউজ করা, আবার গুগল কোল্যাব, এটা আরেকটা দেখলাম, ওইখানেও তো কোডিং করা যাচ্ছে অনলাইনে, মানে ক্লাউড জি স্যার। প্ল্যাটফর্মে। তা আমরা আসলে কোনটা ইউজ করবো, এবং স্পেসিফিক কি আমাদের? আরেকটা বিষয় হচ্ছে, আমার তো ম্যাকবুক, এখানে আমি
কোনটা ইউজ করলে, যেমন অ্যানাকোন্ডা আবার নেভিগেটর, সেখানেও তো অনেক কিছু আছে। এখন আসলে একটু প্রিসাইজ ইনস্ট্রাকশন দরকার কোনটা আমাদের লাগবে। স্যার আমরা অ্যাকচুয়ালি জুপিটার নোটবুক ইউজ করব এবং এটা অ্যানাকোন্ডা নেভিগেটরের ভিতর বিল্ট ইন থাকে। সো আমরা অ্যানাকোন্ডা নেভিগেটরটা সবার পিসিতে ইনস্টল করব এবং এটা উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সবার জন্যই এর জন্য আছে। আমরা যখন www.anaconda.com এ যাব তখন আমরা দেখব যে ফর উইন্ডোজ, ফর লিনাক্স, ফর ম্যাক এরকম সেকশন থাকবে। তো আমাদের যার যে পিসি ইউজ করি ওইভাবে করেই আমরা ওখান থেকে .exe ফাইল, যেটাকে সেটআপ ফাইল বলে, ওই ফাইলটা আমরা ডাউনলোড করব যার যে অপারেটিং সিস্টেম, এবং অ্যাকর্ডিং টু দা মানে ল্যাপটপের পারফরমেন্স বা কনফিগারেশনের উপরে এইভাবে বেস করে আমরা ডাউনলোড করে দেন ওটাকে ইনস্টল করার চেষ্টা করব। এবং আমরা স্যার স্পেসিফিকলি জুপিটার নোটবুকে কাজ করব এবং এটাতে কাজ করলে সুবিধা হচ্ছে লার্নিংটা ভালো হবে। নতুন যারা কাজ করতে চায় তাদের জন্য যত বেসিক আছে সেখান দিয়ে কাজ করা ভালো, বাট আমরা একদম আইডিয়ালিতে যেতে পারতেছি না বিকজ অফ আমরা কাজ করব আলটিমেটলি মেশিন লার্নিং। সো ওইটার জন্য আবার একটু ভারী, একটু ভালো কি দরকার, এর জন্য আমরা নোটবুকে যাচ্ছি এবং জুপিটার নোটবুকে যাচ্ছি। এটাতে সুবিধা হচ্ছে আমাদের যখন বিভিন্ন লাইব্রেরি লাগবে আমরা তখন ওইটাকে ইনস্টল করে নিব। তো লাইব্রেরি কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে বুঝতে হয় কোন লাইব্রেরিটা দরকার, এই জিনিসগুলো আমরা শিখতে পারবো স্যার। সো আমরা আলটিমেটলি ওদিকে যাব স্যার। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েরি অথবা সাজেশন? অর্ণব, স্যার দেখো তো ওই শাহজাহান বোধহয় কথা বলার চেষ্টা করছে, ওর একটা আনমিউট করে দিতে পারো কিনা? স্যার আমি ট্রাই করেছি স্যার, ওর ডিভাইসে সমস্যাটা, ওর ডিভাইসে সম্ভবত হেডফোন বা এরকম কিছুতে সমস্যা। আমাদের এখান থেকে মানে কোনো অপশন নেই আনমিউট করার। আচ্ছা আচ্ছা, শাহজাহান তোমার কোয়েশ্চনটা হচ্ছে চ্যাট বক্সে লিখে দাও, তাহলে আমি মানে বলে দিতে পারবো কোয়েশ্চনটা। জাস্ট টাইপ করো। আচ্ছা অর্ণব, ওই যে আমাদের ক্লাস শিডিউলটা কিরকম হবে একটু যদি আমাদেরকে বলে দেন। স্যার অবশ্যই স্যার, আমাদের ক্লাস হচ্ছে স্যার প্রতি শুক্র এবং শনিবারে 8টা থেকে হবে। সেক্ষেত্রে স্যার আমাদের প্রথম দুটো ক্লাস আগামীকালকের শনিবারে ক্লাসটা এবং পরবর্তী সপ্তাহের যে শনিবারে ক্লাসটা হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের মেজরিটি স্টুডেন্টের পরীক্ষা পড়ার কারণে, কিন্তু পরবর্তীতে এটা কন্টিনিউ হবে। আগামী ক্লাসটা আগামী শুক্রবার 8টায় হবে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন বা আনমিউট করে করতে পারেন। আচ্ছা, আমার মনে হয় এটা ফার্স্ট ডে ছিল। সো আমরা যতটুকু আলোচনা করেছি খুবই ইন্ট্রোডাক্টরি ছিল, এখানে হয়তো খুব একটা প্রবলেম ছিল না কারো। সো কোশ্চেন আছে না, এখানে একটা সাজেশন আসছে। হ্যাঁ হ্যাঁ জাভেদ ভাই, ওই যে টাইমের বিষয়টা আরো কয়েকজন বলেছে, নামাজের বিষয়টা নিয়ে আমরা হচ্ছে রাব্বি ভাইয়ের সাথে কথা বলে চেষ্টা করবো 8টা 30-এ শুরু করার। আচ্ছা, এটা তাহলে ফজলে রাব্বি ভাইয়ের সাথে একটু আলোচনা করে নিলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আশা করি এটা সলভ করা যাবে 8টা 30-এ করার বিষয়টা। সো গ্রেট, তাহলে আজকে আমাদের আলোচনা এতটুকুই ছিল এবং নেক্সট ফ্রাইডেতে ইনশাআল্লাহ আবার সবার সাথে দেখা হবে, আলোচনা হবে এরকম। এবং তার মধ্যে সবার জন্য যে অ্যাকচুয়ালি সাজেশন থাকবে যে আমরা যতটুকু দেখেছি এটুকু যদি আবার একটু দেখে রাখি, যেহেতু বইটা সবার কাছেই আছে, যে তাহলে তার নেক্সট ক্লাসে যদি কোনো কোয়ারি তৈরি হয় যা কিনা এখন নাই, বাট ওটা দেখার পরে হয়তো কোয়ারি হতে পারে। হ্যালো ভাই, আমাকে কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এখন শুনতে পাচ্ছি। জি ধন্যবাদ ভাই। আসলে আমার এই ল্যাপটপ দিয়ে আমি আমার কথা শোনা যাচ্ছিল না, তো যার কারণে আমি মোবাইল দিয়ে আবার জয়েন করেছিলাম, তো মোবাইলে আমি আনমিউট করতে পারছিলাম না। আচ্ছা ভাই, আপনি বলেছিলেন www.anaconda.com এ যাওয়ার পরে যে ইন্টারফেস গুলো আসবে, আপনার বইয়ের যে স্ক্রিনশট যা দেওয়া ছিল বা আপনার ফোন, আপনার স্ক্রিনে যা আসছিল, আমার সম্পূর্ণ ভিন্ন আসতেছে, মানে ওইরকম আসে না আমার।
ওকে, না না না, www.anaconda.com এ যাওয়ার পরে অ্যাকচুয়ালি এরকমটা আসবে না। এটা হচ্ছে আমি যে ইন্টারফেসটা দেখিয়েছিলাম, এটা আসবে যখন আমি ডাউনলোড করে ইনস্টল করব, এবং ইনস্টল করার পরে যখন ভিজুয়ালাইজ হবে। অ্যাকচুয়ালি ওইটার পরে যেটা আসবে সেটা অন্যরকম। হ্যাঁ, সেটা সেটা হবে অনেকটা এই যে এরকম আসবে। হ্যাঁ, আমার ধারণা আপনি যখন ই করতেছেন তখন আপনার এরকমটাই জি, আসতেছে। আমারটা এরকম আসছে। হ্যাঁ হ্যাঁ, সো ইটস ফাইন। এখন এখান দিয়ে আমরা এক্সপ্লোর করব যে কোথায় থাকতে পারে আমরা যেটা চাচ্ছি। যেমন আমরা আমরা চাচ্ছি হচ্ছে যে প্রোডাক্ট। হ্যাঁ, সো আমরা লাইক প্রফেশনাল বা কমার্শিয়াল যেটা, সেটাতে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদেরকে পে করতে হয়। সো আমরা ওইটা করতে চাচ্ছি না, আমরা ওপেন সোর্স যেটা সেটা নিচ্ছি। সো এখানে ওপেন সোর্স আছে ইন্ডিভিজুয়াল এডিটর, প্রোডাক্টের ভিতরে ইন্ডিভিজুয়াল এডিটর এডিশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, তখন আমরা এখানে দেখবো যে অ্যানাকোন্ডা ইন্ডিভিজুয়াল এডিশন ডাউনলোড। এখানে আবার ই আছে যে লাইক ম্যাকের জন্য স্যার যেটা বললেন, স্যারের ম্যাক, আবার কারো হচ্ছে উইন্ডোজ, কারো লিনাক্সও থাকতে পারে। সো এই অনুযায়ী আবার আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। এখানে বিল্ট ইন দেয়া আছে হচ্ছে যে উইন্ডোজের জন্য, বাট আমরা যদি এটাকে ম্যাকের জন্য ডাউনলোড করতে চাই তাহলে হচ্ছে যে এইভাবে লিখবো, ডাউনলোড অ্যানাকোন্ডা নেভিগেটর ফর ম্যাক। তখন হচ্ছে যে আমরা ওই সেকশনটাতে চলে যাব। সেখানে আবার আমাদের এখানে লেখা থাকবে যে কিভাবে ম্যাকে ইনস্টল করতে হয়। হ্যাঁ, সেখানে আবার ইনস্টলার ডাউনলোড করতে হয়, দেন ইনস্টলারটাকে আবার রান করলে পরে ও হচ্ছে এইভাবে করে ই করে দেয়, মানে ইনস্টল করে। ওটা তো উইন্ডোজের মতো হবে না, ম্যাকের সিস্টেম। আবার আমরা যদি লিনাক্স এর জন্য যাই, এই জায়গাটাতে ঠিক আছে যে উইন্ডোজ ইনস্টলেশন অন উইন্ডোজ, ইনস্টলেশন অন ম্যাক ওএস, ইনস্টলেশন অন লিনাক্স। আমার মনে হয় এখানে লিনাক্স এর কারণ নাই, তাহলে সে বলতো তো ম্যাকের আছে। আর হচ্ছে উইন্ডোজটা সব থেকে সহজ, এবং তারপরে লিনাক্স এরটা, এবং সবার শেষে ম্যাকেরটা। সো বাট সবগুলোই অ্যাকচুয়ালি সহজ, খুব একটা কঠিন না। তো এইভাবে করে আমাদেরকে আগে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, এটা সবাইকে বলা এই কারণে, সবাই যাতে তার জায়গা থেকে একটু চেষ্টা করে, এবং আমি চাই যাতে সবাই একটু ঝামেলায় পড়ে। এটা ভালো, ঝামেলায় প্রোগ্রামিং বা এই জিনিসটা ঝামেলায় শিখতে যেটা হয় এটা মনে থাকে অনেকদিন, একবার হয়ে গেলে এটা ভুলে যাওয়া লাগে। সো এটা যাতে করে নেক্সট ডেতে আমরা সবাই আসলে একত্রে বসে ডাউনলোড করে ইনস্টল করব, এবং যার যে প্রবলেম হবে নেক্সট ফ্রাইডেতে সেটা তখন ওই মুহূর্তে সলভ করে দেওয়া হবে। এইরকম আপাতত প্ল্যান। এখন কি ওকে? ভাই, জি ভাই, বুঝতে পারছি ভাই। এই যে পাইথনের যে ভার্সন 3.9 এখানে শো করছে, 64 বিট, এবং 3.10 ওইগুলোতে কি কোনো কিছু ভেরি করে? যেমন আমার ল্যাপটপে অলরেডি 3.10 ওইটা ইনস্টল করা আছে, বা আমার কি এখন নতুন করে আবার ইনস্টল করতে হবে কিনা? না 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 না, নতুন করে ইনস্টল করতে হবে না। এই ভার্সন গুলোতে অবভিয়াসলি কিছু নতুন ফিচার থাকে, কিন্তু আমরা যে কাজ করি তাতে সব থেকে ওল্ডেস্ট যে ভার্সন ওটাতেও এই সব কাজ করা যায়, মেশিন লার্নিং বা আমরা যা যা করব সব কাজ করা যায়। সো এতে কিছুই যায় আসে না। কিন্তু আমি বলবো যে অ্যাটলিস্ট 3টা রাখা ভালো, 2 না রাখাই ভালো। কারণ সেক্ষেত্রে সিনট্যাক্স মানে আমরা যে যে প্রোগ্রামিং লিখি তাতে সামান্য একটু চেঞ্জ আছে। তো সবার যদি একই রকম থাকে তাহলে দেখা যাচ্ছে যে ডিফারেন্সই থাকবে না। আমি যাদের 3 তাদের জন্য বলবো একরকম কোড লিখতে, যাদের 2 তাদের জন্য আবার বলবো একরকম কোড লিখতে, এটা প্রবলেম। সো সবাইকে সাজেশন যে অ্যাটলিস্ট 3। সো এখন যদি কেউ ডাউনলোড করতে যায় সেখানে লেটেস্ট ভার্সনটাই পাবে, সো সে লেটেস্ট ভার্সনটাই করুক।
আর যদি কারো প্রিভিয়াসলি ইনস্টল করা থাকে নো প্রবলেম, প্রিভিয়াসলি থাকুক, কিন্তু সেটা যেন অ্যাটলিস্ট 3 হয়। যদি 3 এর নিচে থাকে 2 পয়েন্ট সামথিং, তাহলে তার জন্য সাজেশন থাকবে যে সে যাতে ওটাকে ইনস্টল করে নতুন করে আবার 3টাকে ইনস্টল করে। আদারওয়াইজ প্রোগ্রামিং লিখতে গেলে 2 আর 3 তে সিনট্যাক্সে সামান্য কিছু পরিবর্তন আছে। জি ভাই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। সো যদি আমাদের আর কারো কোনো কোশ্চেন না থাকে, তো আমরা আজকে এটুকুই আলোচনা করতে যাচ্ছি, এবং নেক্সট ডেতে আমরা নেক্সট ডের আগেই সবাইকে সাজেশন থাকবে, সবাই যাতে একটু যতটুকু আলোচনা হয়েছে ততটুকু একটু দেখে রাখেন, এবং এর ভিতরে যদি কারো কোনো কোয়ারি থাকে অবভিয়াসলি সেদিনকে সেটা করলে আমরা ওই গ্যাপ গুলো পরিপূর্ণ হবে আমাদের। আর আমরা ইনস্টলটাও একটু প্র্যাকটিস করতে পারি, যেহেতু 1 সপ্তাহ সময় পাচ্ছি আমরা। সো নেক্সট ডেতে আরো স্পেসিফিক কোশ্চেন থাকবে ইনস্টলেশনে, এই জায়গায় প্রবলেম বা ওই জায়গায় প্রবলেম, তাহলে আমরা একটু আগায় যাব। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে কোন কোন পয়েন্টের উপরে ডিসকাশন হবে যদি আমাদেরকে একটু আগে থেকে বলে দেন, তাহলে আমরা একটু ওইটা একটু রিভিউ করতে পারি, যেটা আগে বলছিলেন। জি স্যার, হ্যাঁ। বা ক্লাস শিডিউলটা যদি বলে দেওয়া হতো আগে থেকে, যে এই ক্লাসে এই জিনিস পড়ানো হবে, এরকম একটা যদি প্রোগ্রামিং করা হয়, তাহলে মনে হয় এট এ গ্লান্স আমরা পুরোটাই দেখে নিতে পারবো। এটা নাইস, মানে এটা খুবই ভালো একটা সাজেশন। এটা তাহলে আমি ফজলে রাব্বির সাথে আলোচনা করব যে পুরো একটা শিডিউল করে ফেলতে, কোন ক্লাসে কোন পার্টটা আলোচনা হবে। আর আপাতত আমি নেক্সট ক্লাসে একটা জানি, সেটা হচ্ছে যে আমরা বইটা যদি ফলো করি তাহলে আমরা আজকে পড়েছি হচ্ছে ডেটার সাথে পরিচয় পর্যন্ত। তো নেক্সট ক্লাসে ডেটা সায়েন্স কি, এবং হচ্ছে যে বুদ্ধিমত্তার যন্ত্রের উত্থান পর্ব, এবং ডেটা সায়েন্স পাইপলাইন, এবং ডোমেইন নলেজ, এই 3টা সেকশন একটু আলোচনা করা হবে, এবং ম্যাক্সিমাম সময় যাবে আমাদের হ্যান্ডস অন প্র্যাকটিস। এবং নেক্সট ডে হ্যান্ডস অন এর বলতে আমরা এই যে ডেটা টুলস যেগুলো দেখলাম এগুলো আমরা কিভাবে ইনস্টল করব, এবং সবার পিসিতে ইনস্টলেশন হয়ে যাবে, এরকম একটা স্টেজে যেতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ এভরিওয়ান। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার সবার সাথে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।